এই স্থানটি ব্যাকম্যানের গলি নামে পরিচিত, সাও পাওলোকে নিরাপদ করার প্রতীক। একসময় ঘুরে বেড়ানো ঝুঁকিপূর্ণ ছিল। এখানে হাজার হাজার পর্যটক মারধরের শিকার হয়েছেন, হাজার হাজার মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। কিন্তু এক পর্যায়ে ব্যাকম্যানের চিত্রিত গ্রাফিতি এখানে উপস্থিত হয়েছিল। গ্রাফিতি ধীরে ধীরে বাড়তে লাগলো, যতক্ষণ না এলাকা একটি বিশাল শিল্পকর্মে পরিণত হলো। এখন এটি সাও পাওলোতে সবচেয়ে নিরাপদ স্থানগুলোর একটি এবং এর পরিচিতি। সাও পাওলো শুধু ব্রাজিলের নয়, পৃথিবীর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে জনবহুল শহর। এই শহরটি বিভিন্ন জাতির এবং ত্বকের রঙের এবং সংস্কৃতির মানুষের একটি মিশ্রণ। আমার কাছে ট্রান্সেক্সুয়াল এবং মেয়েরা উভয়ই আসছে। একই সময়ে সাও পাওলোকে ব্রাজিলের সবচেয়ে বিপজ্জনক শহর বলা হয় এবং এখানে কিছু এলাকা রয়েছে যেখানে যাওয়া একদমই ভালো নয়। আমি কি একজনের পেছনে দৌড়াতে পারি? তার কানে চুল পড়ছে। প্রথম যে জিনিসটি আমি দেখলাম তা হলো কিছু ছেলেরা একটি মেয়ের কাছ থেকে ফোন ছিনতাই করছে। তাকে এত মারধর করা হয়েছিল যে পরে সে অপারেশনের জন্য শুয়েছিল, মুখ ঢেকে রেখেছিল। ব্রাজিলে নিরাপদ স্থান নেই, এটা কিছুটা আছে। এমন একটি প্যারাডক্সের পরও ব্রাজিল বিশ্বের সবচেয়ে উজ্জ্বল এবং সুখী দেশগুলোর একটি, এবং অনেক ইউরোপীয় যারা এখানে আসেন তারা ফিরে যান না। বুঝতে পারছো, তুমি যখন রাশিয়ায় আসো, বিশেষ করে ব্রাজিলের পর, তখন তোমার ওপর একসাথে বিষণ্ণতা এবং ধূসরতার ঢেউ এসে পড়ে। এখানে সবাই হাসছে, এখানে সবাই যেন কিছুটা সুখী। তুমি কি ভালোবাসো? ধন্যবাদ, আপনি খুব ভালো। কিন্তু কিছু মানুষ ব্রাজিল থেকে আরো অস্বস্তিকর কারণে ফিরে আসে না। একটি মেয়েকে একটি প্যাকেজ নিয়ে যেতে বলা হয়েছিল এবং সেখানে মাদক ছিল। সে জেলে আছে, একজন ইউক্রেন। সম্ভব। সে সত্যি আতঙ্কিত। দেখো, সবাই একত্রিত হচ্ছে আর এইগুলোকে ধরেছে। দেখ কতটা দুঃখী। কেন্দ্র শহরের আবাস। মানুষ সেখানে। তুমি এখনো ট্যাক্সি থেকে নামতে পারছো না। এর মধ্যেই গাঁজার গন্ধ আসতে শুরু করেছে। ফুটবল, কার্নিভাল এবং টেলিসিরিয়ালের রোমান্স। আসলে ব্রাজিল একটি আরো গভীর এবং আকর্ষণীয় বিষয়, এবং এই চমৎকার দেশে বাস্তব জীবনের উপর এই পর্বটি হবে। আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো এবং শুরু করি। Antônio Fagundes, Fábio Assunção, Regina Duarte, Carolina Dickmann, Murilo Benício, Marco Rica, Françoisa Fortó, Otávio Augusto, Marcelo Serrado. ব্রাজিল এবং পর্তুগাল সম্পর্কিত দেশ এবং তাদের মধ্যে অনেক সরাসরি ফ্লাইট রয়েছে। এমন একটি বিমানে আমি সাও পাওলো যাচ্ছি। আটলান্টিকের উপর দিয়ে বিশাল বিমানগুলো উড়ে যায়। এক সারিতে একসাথে 100টি সিট, 2-3 বার খাবার দেয় এবং বিমানে ওয়াইফাই পেয়ে। ব্রাজিল দিগন্ত পর্যন্ত বিস্তৃত অসীম জঙ্গল, এবং এই জঙ্গলের মধ্যে বয়ে যাচ্ছে একই রকমের অসীম আমাজন নদী। শহর এবং হাইওয়ে সাও পাওলোর দিকে আরো কাছে আসতে শুরু করছে। প্রথম রাত শহরের কেন্দ্রে থাকার সিদ্ধান্ত নিলাম। ট্যাক্সি ড্রাইভারের সাথে সেখানে যাচ্ছি গাছের সাথে, পতাকার রঙে। আমেরিকা। যত কেন্দ্রের কাছে যাচ্ছি জানালার বাইরে ভয়ঙ্কর দৃশ্য, ভিখারি এবং অদ্ভুত পথচারীরা। আপ থেকে দূরে থাকতে আমি সঙ্গে সঙ্গে একটি হোস্টেলে ঢুকে পড়ি, নিরাপদ তবে সাধারণ। এটি আমার একটি আলাদা 2 জনের ঘর। এটা এয়ার কন্ডিশনার। ওহ, এভাবে জানালা বন্ধ হয়। এটি খুলতে হবে যাতে করিডোরে সবাই শুনতে পায় এখানে কি ঘটছে। সকালে আমার ঘর থেকে বেরিয়ে আসার পর আমি বুঝতে পারলাম আমি কোথায় এসেছি। প্রথমত, একদম স্পষ্ট যে আমি এলাকায় প্রথমদের মধ্যে একজন হিসেবে জেগে উঠেছি। মানুষরা সব জায়গায় ঘুমিয়ে পড়ছে, সরাসরি ব্যস্ত মোড়ে, যারা ইতিমধ্যে তাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত, তাদের পায়ের নিচে। আর আমি মজা করছি না, কিছু উপার্জন করতে এবং খেতে। দুঃখী মানুষগুলো আবর্জনার পাহাড়ে খোঁজাখুঁজি করছে কিছু মূল্যবান জিনিসের জন্য। এই 3 জন ইতিমধ্যে ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছে। কিছু বলুন তো অন্যের জন্য। আর এখানে একজন লোক কাপড়গুলোকে ঝাড়ছেন। পথচারীরা তার সংগ্রহের দিকে আগ্রহ ভরে তাকিয়ে আছে।
মনে করিয়ে দিচ্ছি আমি বিশ্বের অন্যতম বৃহত্তম শহরের কেন্দ্রে আছি এবং আমরা যাচ্ছি। কিছু ভবন পরিত্যক্ত, অন্যগুলো এক ধরনের ভার্চুয়াল পদ্ধতিতে পুরোপুরি রঙিন করা হয়েছে। যদি কোথাও একটি ঢাকনা চুরি হয়ে যায় তাহলে সেটিকে ঢেকে রাখা হয়, ভুলে যাওয়া হয়। প্রতিটি পদক্ষেপে আমি শুধু থেমে যাই এবং কিছু অদ্ভুত জিনিস দেখে অবাক হই, যেমন এই মহিলার মতো যিনি একটি ব্যাগকে কুকুরের মতো লিশে টেনে নিয়ে যাচ্ছেন। Когда вышел из хостела, сразу понял, что я слишком выгляжу здесь прилично, слишком чисто одет. Но когда увидел здесь 20 полицейских машин, как-то чуть полегчало. Не знаю. এডিয়ে যতটা নার্ভাস হবে। কিন্তু আমি আমার সম্পত্তিতে সব হাত দিয়ে ধরে আছি। এখন এই ব্যক্তি এমন দেখাচ্ছে যেন সেখানে অনেক মূল্যবান জিনিস রয়েছে। আসলে তাই তো। আমার জন্য সবকিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর। এখানে শিশুরা আনন্দ করছে, তাদের সবকিছু ভালো। তারা শহরে আছে এবং আজ খেয়েছে। সাও পাওলো ভয়ঙ্কর না শুধু আমার জন্য। এখানে স্থানীয় পুলিশ স্টেশন একটি দুর্গের মতো দেখাচ্ছে। পুলিশ সামনে আমি সিম কার্ড কিনলাম। যে লোকটির কাছ থেকে আমি সিম কার্ড কিনলাম সে বলল এখানে ফোন বের করো না। আমি কিছু ভিডিও তুলছিলাম, কোনোভাবেই না, কারণ তারও যদিও রাস্তার ওপারে পুলিশ স্টেশন আছে তার সামনে ঠিক পথচারীরা বের করে আনছে ফোন। এটা হয়েছিল তাই না? ফোনটা নিয়ে পালিয়ে গেল। এখানে সে আবার আমার পিছনে বলল আমি ফোনটা লুকিয়ে রাখি। আগে থেকেই বলছি বিদেশি হিসেবে আমি সিম কার্ডটি সক্রিয় করতে পারলাম না। এমনকি এই পুলিশও তার ছুটির আধা ঘন্টা ব্যয় করেছে, অনেকের কাছে ফোন করেছে, কিন্তু তবুও আমাকে সাহায্য করতে পারলো না। আমার জন্য একটি বিশেষ অপ্রত্যাশিত সমস্যা হলো যোগাযোগের ভাষা। সংখ্যার জন্য প্রস্তুত ছিলাম না। এভাবে আমরা কেবল কাগজে কথা বলছি, কলমটি আমাকে সংখ্যা লিখে দিচ্ছে। এতদিন আমার জন্য কথা বলা এত কঠিন হয়নি, কারণ সর্বত্র ইংরেজিতে কিছু না কিছু কথা বলা হয়। যেখানে আমি গত কয়েক বছরে গিয়েছি সেখানেই এখানে কিছুই নেই। সান পাওলোর কেন্দ্র পুরোপুরি এমন ভয়ঙ্কর নয়। আমি শুধু সবচেয়ে পর্যটকপূর্ণ অংশে পড়িনি। এটা পাউলিস্টা শহরের প্রধান রাস্তা, আর এখানে আমি হঠাৎ করে সেই ব্রাজিলে এসে পড়লাম যেটা আমি কল্পনা করেছিলাম। এখানে সবাই হয় দান দেয় নয়তো নাচে। নাচতে থাকা মানুষগুলো শত ছোট ছোট গ্রুপে বিভক্ত, যত বড় গ্রুপ শক্তিশালী ডাইনামিক্স ও সংগঠন। স্পিকার নিয়ে একটি ট্রাক নিয়ে এসেছে। এখানে অনেক উঁচু ভবনের উপর যোগাযোগের টাওয়ার আছে, সেই যোগাযোগ যা আমার এখনো নেই। ভবনগুলির মধ্যে পুরনো মন্দির আছে, পর্তুগিজদের মতো ক্যাথলিক। খ্রিস্টান বিশ্বাস ব্রাজিলিয়ানদের কমিউনিজম এবং বামপন্থী আন্দোলনকে ভালোবাসতে বাধা দেয় না। স্যার এবং মোল্টের চিহ্ন দেখা যাচ্ছে যা কেউ মুছে ফেলেছে, এবং এই লাল পতাকাগুলোর উপর লুলা, ব্রাজিলের প্রেসিডেন্ট এবং সমাজতান্ত্রিক দলের সভাপতি চিত্রিত করা হয়েছে। সংক্ষেপে তাকে প্রায় কেবল কমিউনিস্ট বলা হয়। সান পাওলোর মধ্যে এলজিবিটি পতাকাগুলো চোখে পড়ে। ব্রাজিলিয়ানদের ধর্মপ্রাণতা এই বিষয়টিকে বাধা দেয় না, এবং ব্রাজিল সব অর্থেই সবচেয়ে সহিষ্ণু দেশগুলোর একটি। পাউলিস্তায় সবকিছুই একসাথে ঘটে। একটি মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে, বিপরীতে প্যাডের জন্য খুব উজ্জ্বল একটি বিজ্ঞাপন রয়েছে পুরো শো প্রোগ্রামের সাথে। জনতার মধ্যে শত শত মানুষের কাছে মেসাজ হচ্ছে। অবশ্যই এখানে অনেক ভিক্ষুক ও পায়ের নিচে ঘুমিয়ে মানুষ রয়েছে। আজ তারা আমার সামনে সর্বোচ্চ দেখা দিচ্ছে, যেমন বৃষ্টির পর বনেও মাশরুম দেখা যায়। সব জায়গায় বাণিজ্য চলছে, নারিকেল থেকে শুরু করে পাম্প পর্যন্ত, এবং এর সাথে আরেকটি শো জড়িত যেখানে আমি গিয়েছিলাম। পুলিশ আসছে এখন শীঘ্রই, তারা হয়তো পা দিতে চায় না। সে সত্যি আতঙ্কিত, দেখো আহ, আর সবাই জড়ো হচ্ছে। পুলিশ কয়েক সেকেন্ডের মধ্যেই হাজির হলো এবং অবৈধ ব্যবসায়ীরা ভয়ে ছড়িয়ে পড়ছে। এই লোকটা পুলিশের দিকে দৌড়াচ্ছে কেন যেন? তারা ঢুকছে, তারা তাদের দুই দিক থেকে চেপে ধরছে। এদের ধরেছে, দেখ কত দুঃখী।
আর দেখ সেখানে দোকানগুলো মনে হচ্ছে বৈধ। পুলিশ মাত্র চলে গেছে এবং ব্যবসায়ীরা ফিরে আসছে। বাণিজ্যের গন্ধে ফিরে আসছে। তারা শুধু কোনার পিছনে অপেক্ষা করেছে। তানি প্রায় পুলিশে হাঁটতে যায় এবং প্রতিবার অদ্ভুত লোকদের সাথে দেখা করে। এবং সাধারণভাবে এখানে যখন এখন ভুল বলছি না, সম্ভবত 4 হয়তো 5 মাস আগে আমি হাঁটছিলাম এবং সেখানে একদম নগ্ন একজন লোক দাঁড়িয়ে ছিল। বলছি সম্পূর্ণ নগ্ন, এমনকি মোজা পর্যন্ত পরা ছিল না। নাচছে, হাত ঘোরাচ্ছে যেন হাতি, এবং তার হাতে একটি প্লেট ছিল টাকা সংগ্রহ করা। আর সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছিল সম্ভবত সে কিছু একটা করছিল, সে ভুলেই গিয়েছিল। সে নগ্ন, আমি আসলে জানি না কিভাবে। তাহলে মোটামুটি এটা ব্রাজিল। কেউ তার দিকে নজরই দিচ্ছিল না, এটাই তো মজার ব্যাপার। ধরো রাশিয়ায় তুমি যদি দিনের বেলায় একটি পাবলিক স্থানে যেখানে শিশুরা ঘুরছে সম্পূর্ণ নগ্ন একজন পুরুষকে দেখো, নিশ্চয়ই কেউ না কেউ তাকে মারধর করবে, অথবা পুলিশ ডাকবে, অথবা উভয়। এখানে মানুষগুলো আসলে সবাই এমনই। আমি জানি না এটা কেমন ছিল। আমি মনে পড়ে এখানে যখন নির্বাচনের সময় ছিল এই প্রেসিডেন্টের, লুলা তো এখন তাদের কাছে এখানে ঠিক এমন ভাবে ছেলেরা শুধু পায়ে হেঁটে প্রতিবাদই করেনি, বরং গাড়ির প্রতিবাদও করেছিল। তারা ঠিক এমন ভাবে গাড়ির একটি সারি বাজিয়ে যাচ্ছে, কিছু চিৎকার করছে, কিছু পতাকা নিয়ে। প্রেসিডেন্টের বিরুদ্ধে কি প্রতিবাদ করা যেত? এখানে যে কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। বিষণ্ণতার বিরুদ্ধে একটি আন্দোলন চলছে। এটা পুরোপুরি প্রক্রিয়া জানো, এমনই তথ্যবহুল বিষয়। কারণ অনেক মানুষ ভাবেন এটা কেমন বিষণ্ণতা, তুমি দুঃখিত হলো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে এখানে ব্রাজিল থেকে কেমন বিষণ্ণতা? আসলে আমি বলতে পারি আমার ব্যক্তিগতভাবে মানসিক স্বাস্থ্য ভালো, এখানে একটু ভালো হয়েছে। আমি মনে করি এর কারণ হলো এখানে অসাধারণ, স্বাস্থ্যকর এবং সস্তা খাবারের প্রবাহ। সান পাওলোর মধ্য দিয়ে দক্ষিণ ট্রপিকের রেখা চলে গেছে, তাই এখানে ঠান্ডা দুঃখজনক আবহাওয়া কমই হয়। আবহাওয়া স্থিতিশীল, সব সময় রোদ থাকে, বৃষ্টি হয়, কিন্তু সেগুলো 4-0 মিনিটে স্থায়ী নয়। ঠান্ডা শীত নেই, সব সময় পজিটিভ তাপমাত্রা থাকে, মানে শরীর স্ট্রেসে পড়ে না। তাহলে তারা এখানে সবাই মিশে গেছে। আমার মনে হয় এখানে সূর্যের কারণে আমার মুখটা লাল হয়ে গেছে। আমি সাধারণত সূর্যের নিচে এত সময় কাটাই না। তুমি এখানে যে সবচেয়ে সাদা মানুষ তাকে আমি দেখেছি। আমি সব সময় সানস্ক্রিন লাগাই, না হলে আমার সব জায়গায় তিল পড়ে যাবে। তানিয়া 1 বছর এসেছে। আমি একা আসিনি, বিড়াল ছিলাম। এটা অবিশ্বাস্যভাবে সহজ হয়ে গেল। এটার জন্য আমার 1 সপ্তাহ লেগেছিল কাগজপত্রের কাজ। তানিয়া একটি জাপানি কোম্পানিতে কাজ করত, কিন্তু রাশিয়া ছেড়ে যাওয়ার পর চাকরি ছেড়ে দেয়। এখন আমি ফ্রিল্যান্সার ধরনের 3D креаторством, всякие там анимации, 3D модели делаю. Ну, на жизнь здесь хватает. Здесь хватает, да, но мне кажется, в Москве не хватило бы. কারণ আমার মনে আছে কিভাবে আমি মস্কোতে 7,000 রুবেল মাসিক বেতনে জীবনযাপন করতাম। মাসে 7,000 রুবেল, এটা কিন্তু মিনিমাম বেতন হিসেবে ধরা হয় না, মানে মিনিমাল স্যালারি। এটা মস্কোতে বেশ ভালো বেতন হিসেবে ধরা হয়, কিন্তু আমার অর্ধেক তো ভাড়ার জন্য চলে যেত। হ্যাঁ, কোনো অর্ধেক, এমনকি ভাড়ার জন্য অর্ধেকেরও বেশি চলে যেত। 1 কামরার অ্যাপার্টমেন্ট সাধারণভাবে বাবুশকিনস্কা। খাবারের জন্য অনেক টাকা চলে যেত। বাস্তবে আমি খুব কম সঞ্চয় করতাম। এখানে পাউলিস্টায় মাসে একটি ফ্ল্যাট ভাড়া নিতে কত খরচ হয়? আমার মনে হয় প্রায় 7,000 রিয়াল। কিন্তু এখানেও তারা পারে ফোনটা ছিনতাই করা বা মারধর করা। হ্যাঁ, তোমার সাবধান হওয়া উচিত, কারণ বিশেষ করে বয়স্ক মানুষ যেমন তারা ফোন ছিনতাই করে। তারা কি বেশি বয়স্কদের, পেনশনভোগীদের উপর হামলা করে। এবং জ্যাক ব্রাজিলীয় এবং এখানে পাউলিস্টায় নয়, বরং 100 গুণ সস্তা একটি সাধারণ এলাকায় ফ্ল্যাট ভাড়া নিচ্ছে। সেখানে আমরা ট্রেন এবং বাসে যাচ্ছি। আমরা ভাড়া নিচ্ছি, হয়তো কেউ এসে ফোনটা ছিনতাই করে যেতে পারে। И убежать? Да.
সাও পাওলোর গড এলাকার কথা এবং আমরা সঙ্গে সঙ্গে বাণিজ্যের কেন্দ্রে প্রবেশ করছি। জিনিসপত্র সোজা ফুটপাথের পাশে ঝুলানো ডিমগুলো সবচেয়ে জোরে বিক্রি হয়। বলবেন ফলমূলের ব্রাজিল সত্যি একটি সুপার পাওয়ার এবং দোকানের শেলফে খুব উজ্জ্বল এবং সস্তা বোমা পড়ে আছে। এখানে আমগুলো বিশেষভাবে ভালো। একটি বট ক্যালিবারের গোলার জন্য $0.50। Caqui am $8. মজার ব্যাপার, ফলগুলো ইতিমধ্যে ভাগ করে রাখা হয়েছে। সেখানে প্রায় 1 কিলোগ্রাম হবে। বাজারের পাশে একটি সুপারমার্কেট আছে, গ্রিলের পিছনে এটি বেশ কঠোর দেখায়। Un pastel de frango con catupiry. Ага. Она поняла. Я чувствую, что я не так сказал, но она поняла. Это работало, да. Не знаешь португальский, останешься голодным. Это я понял уже в первый день. Obrigado. Ну-ка, деляшка. Ну а под ногами вы сами знаете что. Вот так люди нормально, что спят у вас по улицам просто? Да, да. এটি সেই রাস্তা যেখানে ইজাক থাকে। তার কাটার জাল, বাচ্চারা মূলত আসফল্টে বসে থাকে, চড়া ঢালো এবং পুরনো গাড়িগুলো যেগুলো মাঝে মাঝে খুবই দারুণ। Это в машине? Нифига себе у него сабвуфер. কিন্তু এই তোমার এলাকা কি মধ্যম ধনী না গরিব হিসেবে বিবেচিত হয়? এই এলাকা কেমন হয়? Эти гриб шуктибори. গরিব সবচেয়ে есть вообще есть что фавелы есть, да? Ну, это нет фавела. Но это бедный, это простый, потому что это как ধনী এলাকা বেশি পনেহের মতো রুশ। শুনতে এই লোকগুলো তারা কি কাজ করে? উদাহরণস্বরূপ তারা বিক্রেতা। মূলত এখানে বিক্রেতারাই থাকে, তাই না? আর সবাই আসল জিনিস বিক্রি করছে। অথবা উদাহরণস্বরূপ তারা কাজ করে শপিং এ। এবং ইজাক একা থাকে। তার বাবা মা আসবে, এখনো আসেনি। সে খুব কমই পরিষ্কার করে, তবে সে অনেক রান্না করে। এখানে তার ওভেন এবং মাইক্রোওয়েভ আছে। আমি এখানে থাকতে শুরু করেছি প্রায় 1 মাস আগে এবং আমি প্রথম যে এখানে অতিথি হিসেবে এসেছি। হ্যাঁ, কিন্তু তোমার অতিথি বেশি আসা উচিত যাতে তুমি বেশি পরিষ্কার করো। তুমি কোথায় ঘুমাও? ঘুমাই? আহো, তোমার তো অনেক ঘর আছে, তুমি আবার দিতে পারো, তাই না? কি এখানে একটা ঘর ভাড়া দিতে পারো? প্রতিটি ব্রাজিলিয়ান বাড়িতে গ্যাস সিলিন্ডার দেখা যায়। আমি মনে করি ব্রাজিলে প্রায় সবাই এমন করে, এভাবে করে। খুবই মজার বাড়িগুলো কিভাবে সাজানো আছে। আমাদের এখানে এমনটা হয়তো কেবল কোথাও রিসোর্টে দেখা যায়, যেখানে সবচেয়ে বেশি অগোছালো নির্মাণ। সবকিছু কিছুটা অপ্রত্যাশিত। কোণের কাছে গিয়ে দরজায় ঢুকলাম, সরু সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, ডান দিকে আরো 3-4টি সিঁড়ি এবং বাম দিকে দরজা। মানে কোন তলা? এটা কি 1 তলা? বামে আধা মিটার উঁচু ডান দিকে থেকে, এটা কি 1 তলা? আসলে তারা কি এটাকে তলা মনে করে? বুঝতে পারছি না। খুবই অগোছালো এবং এই অগোছালোতা বিশেষ করে কোথাও ঢালুতে দেখা যায়। প্রতিটি বাড়ির ছাদ থেকে কোণায় রড বেরিয়ে আছে। এটা তারা করে রেখেছে যদি উপরে আরো 1 শূন্য তলা যুক্ত করতে হয়। সেখানে আটকে পড়া যায় এবং উপরে তুলতে হয়। উপরের দিকে এ থেকেই পুরো এই বিশৃঙ্খলা। তবে আমি ঠিক ব্যালকনির থেকে লেবু পেতে পারি আর পাপায়া কয়েক মিটার দূরে গাছেই জন্মায়। একটি বেশ বড় অ্যাপার্টমেন্টের জন্য ইজাক মাসে মাত্র $1.00 দেয়। Здесь, в Сан-Паулу, если ты хочешь жить рядом с станцией, это очень-очень дорого. Ты знаешь? Потому что это очень удобнее жить рядом с станцией. ইজাক সান পাওলোতে 1.5 বছর আগে ব্রাজিলের উত্তরাঞ্চলের নাতাল শহর থেকে চলে এসেছে। সেখানে সুন্দর সৈকত উপার্জন কঠিন। কিন্তু তুমি চলে এসেছো কারণ আমি ভালো কাজ করতে চেয়েছিলাম। Здесь они платят лучше обычно. ইজাক বিদেশি ভাষা খুব পছন্দ করে, আর সান পাওলোতে বিদেশিদের সাথে দেখা করা সহজ। তুমি রুশিতে ভালো কথা বলো। আমি এমন লোক পাচ্ছি না যারা ইংরেজিতে কথা বলে তুমি রুশিতে ভালো কথা বলো। আহো, হ্যাঁ,
আমি কোয়ারেন্টিনের শুরুতে শিখতে শুরু করি। আমার কাছে অনেক সময় ছিল। আমি রুশ ভাষাভাষীদের সাথে অনলাইনে কথা বলা শুরু করলাম, আর আমি শিখতে সিদ্ধান্ত নিলাম। রুশ কেন? আর ভালো লাগে, আমি জানি না কেন, মৈত্রী এবং রুশ ভাষাভাষীদের সাথে। ইজাকের কিছু রুশ ভাষাভাষী পরিচিত আছে। তুমি রুশদের সাথে পরিচিত? অনলাইনে এবং এখানে ব্রাজিলে সান পাওলোতে অনেকেই আছেন। খাও ভাষার সাক্ষাৎকার। সান পাওলো পরিচ্ছন্ন বা ধনী নয়, কিন্তু এটি একটি বিশাল মেগাসিটি এবং এখানে বিভিন্ন এলাকা আছে। এখানে স্ট্যাটাসের মানুষ আছে। এটা বলা যায় সান পাওলো কি ব্রাজিলের মস্কোর মতো কিছু? হ্যাঁ, অবশ্যই। এটি শুধু ব্রাজিলে নয়, এটি লাতিন আমেরিকার সবচেয়ে বড় এবং ব্রাজিলের সবচেয়ে ধনী। এবং তাই ধরো গ্রাফিতি এবং কিছু ফাভেল ছাড়াও এখানে অনেক ধনী মানুষ আছে যারা ব্রাজিলের সবচেয়ে ধনী। আমার ধরো একজন পরিচিত আছে যে একটি কন্ডোমিনিয়ামে থাকে যেখানে 9টি উঁচু ভবন আছে। এটি একটি আলাদা এলাকা দিয়ে ঘেরা। সেখানে এমনকি উবারও ঢুকতে পারে না যদি না তারা নথি এবং ব্যাগেজ চেক করে এবং সত্যিই নিশ্চিত করে যে এটি সে। কারণ সেখানে শহরের মধ্যে একটি নিজস্ব শহর আছে, অনেক দামি ভবনের ছাদে অনেক হেলিপ্যাড আছে এবং অনেক বাসিন্দা আসলে মাটিতে নামেন না। সহজ কথায় তারা হেলিকপ্টারে কাজ করতে উড়ে যায়। এখানে হেলিকপ্টার ট্যাক্সি আছে এবং এই কারণগুলোর জন্য সান পাওলো বিশ্বের দ্বিতীয় শহর হেলিপ্যাডের সংখ্যা অনুযায়ী। নিউ ইয়র্কের কাছে পিছিয়ে। সান পাওলো যেহেতু এটি সবচেয়ে ধনী রাজ্য, তাই এখানে সবচেয়ে বড় বেতন। এখানে সবথেকে বড় ব্যাংক, কর্পোরেশন এবং কোম্পানিগুলো অবস্থিত। একটাই কাজ করতে হয়, তারা তাদের গাড়িগুলো বুক করে। এটা আমি জানি যে আমার একটি পরিচিত পরিবার আছে, যখন তাদের উপর ট্রাফিক সিগন্যালে গাড়িতে ওঠার চেষ্টা করা হয়েছিল, তারা পরে সব গাড়ি শুধু বুক করে নিয়েছিল। অক্সানা, তিনি একজন ব্রাজিলিয়ানকে বিয়ে করেছেন, 4 বছর ব্রাজিলে বাস করছেন। এখানে তার জন্মভূমিতেও সে ট্যুর পরিচালনা করত। আমি কখনো ভাবিনি যে আমি কখনো ব্রাজিলে আসব। আমি গুস্তাভোর সাথে, আমার স্বামীর সাথে 2018 সালে ইরকুতস্কে পরিচিত হয়েছিলাম। তিনি ঠিক ব্রাজিলিয়ান দলের সাথে ছিলেন। По Транссибу, и мы там с ним познакомились, в Иркутске встретились. এবং পরে আমি 8 থেকে 9 তারিখে নতুন বছরে অতিথি হতে উড়ে গিয়েছিলাম। তিনি আমাকে রিও জেনেইরোতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এখানে আমি এসেছি, সবকিছু তুমি সাথে সাথে শূন্য। তুমি ভাষা জানো না একদম। কাজ করা ভাষা ছাড়াই মহামারী, তাই আমি স্ট্রেসে ছিলাম। স্বাভাবিকভাবেই আমি গুস্তাভোর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলাম। ব্রাজিলিয়ান পরিবারগুলোর পরিবেশ একদম আলাদা। মেন্টালিটি রাশিয়ানদের থেকে অনেক আলাদা। তাদের মধ্যে অনেক দিন ধরেই এমন স্পষ্ট বিভাজন নেই, পুরুষ এবং মহিলা। এখানে মানুষদের জন্য অফিসিয়ালি বিয়ে করা একদম বাধ্যতামূলক নয়। তাদের জন্য এটা কিছুই মানে না। যদিও যদি আপনি কারোর সাথে 1.5 বছর লড়াই করেছেন, তাহলে আপনি অফিসিয়ালি বলতে পারেন যে আপনি স্বামী এবং স্ত্রী। আইন অনুযায়ী সবকিছু দেখানোর প্রয়োজন নেই। আধুনিক মহিলারা খুব স্বনির্ভর। পুরুষরা মনে করেন না যে তারা মহিলার প্রতি কিছু ঋণী। অনেকেই মেয়েটিকে অভিযোগ করেন যে মেন্টালিটি একদম আলাদা, একদম আলাদা। এবং আমি মনে করি সবার জন্য এটা সহজ নয়। অনেক রাশিয়ান মেয়ে এখানে বিয়ে করছে। একজন পরিচিতের কথায়, যিনি 10 বছর ধরে এখানে আছেন, তিনি বলেছিলেন, তুমি সবাই কি ট্যাক্সি চালকের সাথে বিয়ে করেছ? হ্যাঁ, তাদের জন্য সমস্যা হলো তারা নির্ভরশীল হয়ে পড়ে। হ্যাঁ, পুরুষ একটু উপার্জন করে অনেকেই সন্তান জন্ম দেয় মাতৃত্বকালীন ছুটিতে। মাতৃত্বকালীন ছুটির বাবার কোনো ব্যবস্থা নেই, মাত্র 3 মাস এবং তারপর কাজ। সুতরাং যদি তার ভাষা না থাকে, কাজ না থাকে, তাহলে সে শিশুর সাথে বসে থাকে। এই কারণে ডিভোর্সের সংখ্যা খুব বেশি। কেউ ভরণ পোষণের টাকা থেকে পালাচ্ছে না। তুমি ভরণ পোষণ দাও না এবং সন্তানের সাথে যোগাযোগ করো না, কেউ কথা বলবে না, বন্ধুরাও যোগাযোগ করবে না। শিশুদের ভালোবাসে। গর্ভপাতের নিষেধাজ্ঞা এবং শিশুদের লালন পালন করার অক্ষমতার কারণে অনেক পুরুষ স্টেরিলাইজেশন করাচ্ছেন। কিন্তু আমি আমার এক বন্ধুকে চিনি, স্বামী, মেয়েটি গর্ভবতী হয়ে গেল এবং তিনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে মদ খেয়েছিলেন। এতটাই দুঃখিত ছিলেন, তিনি অ্যান্টিডিপ্রেসেন্টস খাচ্ছিলেন, কিন্তু দ্রুত স্টেরিলাইজেশন অপারেশন করালেন। সে 3-0 হবে পরিবারে, তাড়াহুড়ো নেই। তোমার কি এখন কোনো মেয়ে নেই? না, আমার অবিবাহিত। আমার কয়েকটি সম্পর্ক ছিল, কিন্তু আমি কখনো বিয়ে করিনি। তুমি পরিকল্পনা করছো? আমি চাও আর ব্রাজিলিয়ান কায় ঘর নিয়ে
Да, наверное. একবার আমি চেষ্টা করেছিলাম সম্পর্ক এবং রাশিয়ান মেয়ে, কিন্তু এটা কাজ করেনি। তারা হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়েছিল। তারা একটু মদ্যপ ছিল এবং অনেক কিছু বলছিল এবং আমরা শেষ হয়ে গিয়েছিলাম। তুমি এখানে খুব আলাদা দেখাচ্ছ সাধারণ ব্রাজিলিয়ানদের মধ্যে। তোমার দিকে ব্রাজিলিয়ানরা ঝুঁকে পড়ছে। আমি আরো বেশি নজর রাখি, কারণ এটি একটি খুব এলজিবিটি বন্ধুত্বপূর্ণ দেশ আমার দিকে। ট্রান্সসেক্সুয়ালরাও ঝুঁকে পড়ে। И девушки. Все, короче. А почему они думают, что ты тоже из их или как? Тут как бы нету, как вот. রাশিয়ায় আমাদের মতো কিছু সীমানা আছে যেগুলো পার হওয়া উচিত নয়। যদি রাশিয়ায় তুমি এমন কাউকে জানো যে তোমাকে নিয়মিত আলিঙ্গন করতে চায়, তাহলে সেটা হতে হবে খুব ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে। কিন্তু যদি কেউ তোমাকে প্রথমবার দেখে, সে তখন শুধু। তোমাকে কি রাস্তার মাঝে আলিঙ্গন করা হয়েছে? হ্যাঁ, এবং এটা আমার কাছে খুবই অস্বস্তিকর। সত্যি বলতে এটা আমার খুবই অপছন্দ। এটি আরেকটি, কেন আমি বাড়ির বাইরে বের হই না। আমি কখনো কখনো সতর্ক করি, যদি আমি নতুন একটি দলে যাই, যে ব্যক্তি আমাকে সেখানে নিয়ে আসে, আমি তাকে বলি দয়া করে যেন কেউ আমাকে শারীরিকভাবে স্পর্শ না করে। আমার কিছু যায় আসে না। কি কাজ করছেন? গত বছর ব্রাজিলিয়ানদের সাথে সম্পর্ক ছিল নাকি আশেপাশে শুধু জাপানিরা? আমার ব্রাজিলীয়দের সাথে কোনো সম্পর্ক ছিল না, এবং আমি জানি না, আমাদের মধ্যে কিছু একটা ঠিক হচ্ছে না। আমি টিন্ডার ডাউনলোড করেছিলাম। তাহলে কিভাবে বোঝাবো তারা খুব দীর্ঘ সময় ধরে ছোট থাকে? যদি তুমি রাশিয়ায় 3-8 বয়সের সীমা নির্ধারণ করো, তাহলে সেখানে ইতিমধ্যে কাজের সাথে সেখানে তারা সত্যি অনেক স্বনির্ভর। এখানে আমি এখনো নিশ্চিত নই, আমি নিজেকে খুঁজছি। তার বয়স 33। হ্যাঁ, এবং হ্যাঁ, একদিকে এটা আমাকে বিরক্ত করে, কিন্তু অন্যদিকে তুমি দেখো এই মানুষগুলো, তারা বেশি মরালনো স্পокойно। তারা তোমাকে কম হতাশ করবে, তারা কম আক্রমণাত্মক হবে, নিপীড়ন করবে এবং আরো অনেক কিছু। কিন্তু আমার বয়স যদি 20 বছর হতো, তাহলে হয়তো ঠিক থাকতো। কিন্তু এখন আমি ঠিক এটাই চাই, কিছু আর্থিক স্থিতিশীলতা। ডেটিং সাইটগুলোতে তানিয়া বড় বয়সের পুরুষদের ফিল্টার করে। У меня стоит 38-60. মা ছাড়া কি তারা পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে, কিন্তু আমি জানি না, কিছু একটা। হয়তো আমি আপাতত সম্পর্ক চাই না। তানিয়ার পর্যবেক্ষণ সব ব্রাজিলিয়ান মহিলাদের আপ্যায়ন অভ্যস্ত নয়। তারা জিজ্ঞাসা করে 5-0 হবে নাকি আমাকে দিতে হবে। Но если получается так, তুমি কি বলছো তোমাকে দিতে হবে? এই মানুষটি তোমাকে শুধু ম্যাকডোনাল্ডসে ডাকবে, কোনো একটা। তারা একে অপরের দেখা করে পুরুষটি কি টাকা দেয় নাকি প্রায় 5-0 ইহুদি স্কিম অনুযায়ী? সাধারণত পুরুষ। যদি রাশিয়ায় একজন পুরুষ একটি মেয়েকে ডাকতে পারে এবং সেখানে আচ্ছা জানি না যেন মানে একটা সাধারণ স্বাভাবিক আচ্ছা স্বাভাবিক পুরুষ, এটা একজন মিলিয়নেয়ার। অবাক হওয়ার যে ব্রাজিলিয়ানরা ডেটিং এ তেমন উদার নয়। তাদের মধ্যে লাখ লাখ মানুষের ঘুমানোর জায়গা নেই, রাস্তাগুলো ভিখারিতে ভরে গেছে। তুমি কি সন্ধ্যায় বের হও না নাকি? одна нет. Я не ухожу одна. Если есть парни, এটা তো বেশ স্বাভাবিক। শহরের কেন্দ্রে আবাস। সবচেয়ে ভয়াবহ হলো যখন এই তাঁবুগুলোতে ছোট ছোট বাচ্চাদের দেখা যায়। ну вот прям маленькие еще, ну с сосочками. Или какие-нибудь там домашние питомцы. Домашние, но без дома. Не совсем домашние получается. অনেকেই পুরো পরিবার নিয়ে রাস্তায় বাস করে বাচ্চাদের সাথে। এই গৃহহীন বাবা মায়েরা সত্যি বেপরোয়া। কেন যেন তাদের দোকানে ঢুকতে দেয়? সাধারণত গৃহহীনদের বড় দোকানে ঢুকতে দেয় না। গৃহহীনদের দোকানে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু তাদের শিশুরা সেখানে প্রবেশ করে। একটি ছোট মেয়ে আমার কাছে আসে, আমার হাত ধরে, এবং সে আমাকে পর্তুগিজে কিছু একটা বলে। আমি উত্তর দিই, আমার সব সময়, আমি তোমাকে বুঝতে পারছি না, আমি এর জন্য নয়।
কিন্তু সে ঠিক হাঁটছে এবং আমাকে কিছু একটা টানছে এবং সাধারণভাবে আমি ক্যাশিয়ারে লক্ষ্য করলাম যে এই মেয়েটি কিভাবে যেন আমার ঝুড়িতে কিছু জিনিস ফেলে দিয়েছে, বিভিন্ন জিনিস, এবং সে আমাকে বলল যে আমি তার জন্য কিছু কিনে দেব এবং তাকে ফিরিয়ে দেব। এখানে গর্ভপাত নিষিদ্ধ, মানে যদি তাদের সেখানে কোনো গর্ভাবস্থা হয় কিন্তু তাদের কাছে শিশুকে বড় করার জন্য অর্থ নেই, তারা এমনকি গর্ভপাতও করতে পারে না। এই লোকগুলো তারা কি গৃহহীন? তাদের সংখ্যা খুবই বেশি। হয়তো তো নিশ্চয়ই তাদের ঘুমানোর জন্য কোথাও নেই এবং তারা এইভাবে, হয়তো কারণ মহামারীতে অনেক মানুষ বাড়িতে সময় কাটিয়েছে এবং এটা অনেকটাই মাদক দ্রব্যের কারণে হতে পারে। তাহলে এই ধরনের মানুষ, এটা সে রাস্তায় ঘুমাচ্ছে, সে হয়তো কোনো কাজ পেতে পারে। Может быть, особенно если они использовали наркотики. এটা কঠিন কারণ যখন তুমি শুরু করো কাজ করতে, তারা দেখতে পাবে যদি তুমি পুলিশের কাছে গিয়েছিলে। উদাহরণস্বরূপ, নমস্কার, এরা এখানে ঘুরে ঘুরে বাসে ভিক্ষা করছে। কেউ লিখতে পড়তে জানে না, কারো আছে এমন শিক্ষা যা তাকে ইউরোপে, আমেরিকায় বসবাস করতে সাহায্য করে। প্রধান সমস্যা ব্রাজিলে এটা বেকারত্ব। তারা চুরি করে এবং চুরি করে তারপর আরো রাগী। কিভাবে বলবো এটা বলা যে তারা রাগী? কিভাবে শিকারী, যেমন পশু শিকারী ধরনের। অক্সানার কথায় গরিব এবং ধনীদের মধ্যে এত বিশাল ফারাক দাসপ্রথার সময় থেকেই রয়ে গেছে। অনেক ব্রাজিলিয়ান দাসদের বংশধর। এবং তারপর 1828 সালে তাদের মুক্তি দেওয়া হয়, কিন্তু তারা কোথায় যাবে? তারা আবার তাদের কাজে গেল। সবকিছু চলতে থাকলো। হ্যাঁ, এবং সেখানে কেউ শিক্ষা পেয়েছে, কেউ এই তলায় থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু প্রধান অংশ এখনো বাড়িহীন। গৃহহীন এবং গ্যাংস্টাররা শহরের কেন্দ্র দখল করে ফেলেছে। মানুষেরা চলে যাচ্ছিল, ফ্ল্যাটগুলো বিক্রি করতে পারছিল না, তারা এমনকি বাড়ি দখল করেছিল এবং সেখানে বাস করত। জানালাগুলো ভেঙে ফেলছিল, ঢুকে পড়ছিল। এবং তাদের এমন একটি আইন আছে যে ব্রাজিলে তো গণতন্ত্র আছে, তাই সেখানে কাউকে সহজে আটকানো যায় না। যদি মাসের প্রথম দিকে, এমনকি তারও আগে, মালিক যদি অভিযোগ করে যে তার ফ্ল্যাট দখল করা হয়েছে, তাহলে তাকে উচ্ছেদ করা হতে পারে যিনি জোর করে দখল করেছে। এবং 1 মাস হয়ে যায়, সব আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে যে সে সেখানে শুধু আসেনি। এখন শহরের কেন্দ্রকে প্রেস্টিজিয়াস বলা কঠিন। মানুষ সেখান থেকে চলে যাচ্ছিল, বাসিন্দারা বিক্রি হচ্ছিল না, কারণ যেহেতু এটা আর প্রেস্টিজিয়াস নয়। ফলে গৃহহীনরা পুরো একটি ভবন দখল করে নিল। পরে তাদের বের করে দেওয়া হয়। তারা তখন শ্রমিক সংগঠন গড়েছিল, পোস্টার লাগিয়ে বলেছিল আমাদের এখান থেকে বের করতে পারবে না। তাহলে মানে এরকম একটা প্রক্রিয়া। শেষে তাদের সেখানে কিছু মানুষকে উচ্ছেদ হয়েছে, কিছু এখনো গৃহহীন হিসেবে বসবাস করছে, মানে এটা একটা প্রক্রিয়া। কিন্তু কেন্দ্রের চেয়ে আরো বিপজ্জনক ফাভেলাগুলিতে বস্তি আইন কাজ করে না, খুব বিপজ্জনক। আমার চ্যানেলে ফাভেলগুলোর ভিডিও আছে, এখনো না দেখলে দেখো। আর সেখানে তো সত্যিই ভয়ঙ্কর এনমি, সেখানে পুলিশ যাবে না। কিন্তু এক সময় আমার শাশুড়ি কাজ করতেন একটি সামাজিক সংগঠনে। তারা ফাভেলায় ছিল, পরিস্থিতি ছিল যেখানে তাদের বন্দুক নিয়ে ঘিরে ফেলা হয়েছিল। তারা গুলি করতে চেয়েছিল, তোমরা কারা? এবং একভাবে তিনি তাদের বোঝালেন যে তারা একটি সামাজিক সংগঠন থেকে এসেছে, যে আমরা আপনার জন্য কিছু খারাপ করতে চাই না। আর তাদের ছেড়ে দেওয়া হলো। গাইড হিসেবে অক্সানা সমস্যার সম্মুখীন হতে হয় যখন তিনি সাও পাওলো কেন্দ্রে পর্যটকদের নিয়ে যান। শহরের কেন্দ্রে প্রধান গির্জা। স্বাভাবিকভাবেই সব ঐতিহাসিক ভবনগুলো খুব সুন্দর, মানে এটা সব খুব সহজ। আচ্ছা, এটা দেখানো যাবে না। পর্যটকদের জন্য কেন্দ্র সবচেয়ে হৃদয়, কিন্তু প্লাসটা এমন যে সেখানে গরিবদের খাওয়ানো হয়। কিছু মানুষ আসে, উদ্যোক্তারা সেখানে লাইনে দাঁড়িয়ে থাকে এবং সেখানে ভিড় জমে। হয়তো কারণ সেখানে পর্যটকদের মতোই ডাকাতি করা সহজ। কিছু না বুঝে কোনো একজন এসে পড়ে, অথবা তোমার কাছ থেকে ফোন ছিনতাই করে নেয় কোনো কিশোর অথবা কোনো সাইকেল চালক। দিনের বেলায় এমন আক্রমণ, এটা তো আক্রমণের মতোই, এটা আসলে ফোন ছিনতাই করার আক্রমণ। সেখানে পিস্তল বা ছুরি নিয়ে আসা সম্ভব, কিন্তু সেটা সেখানে নয়, বরং সন্ধ্যায় কোথাও একা নির্জন স্থানে। ব্রাজিলে কিশোররা বিশেষভাবে বিপজ্জনক। একটি রুশ মেয়ে আমার পরিচিত,
কয়েক মাস আগে হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে সে কেন্দ্রে মনে হয় এমন একটি রাস্তায় বেশ ভালোভাবে তার বাড়িতে পৌঁছাতে পারে। তার কাছ থেকে ফোন ছিনতাই করে নেয় এবং সে শুধু স্বাভাবিকভাবে একভাবে হাত দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিল। শেষে তাকে এত মারধর করা হলো যে পরে তাকে অপারেশনের জন্য শুয়ে থাকতে হলো, তার মুখ সেলাই করতে হলো। এখানে এমনটাই প্রচলিত যে যদি কোনো সহিংসতা হয় তাহলে ভালো দিতে হবে, প্রতিরোধ না করাই ভালো। ব্রাজিলে নিরাপদ জায়গা নেই, কিছু কিছু জায়গা তুলনামূলকভাবে নিরাপদ, কিন্তু রাতে বসে থাকলে আর আপনি হাঁটলে যে কোনো সময় ডাকাতির শিকার হতে পারেন না। কতবার ইতিহাস বলেছে ফোন ছিনতাই হয়েছে, যখন পরে ওই ফোনগুলো খুঁজে পেতে পারেনি। হ্যাঁ, আর যদি এটা রিওর ফাভেলাস হয় কেউ সেখানে যাবে না, এটা বিপজ্জনক, টাকা দিতে দেবেন না। এটা দেখায় কোথায় ঠিক ফাভেলাস গুলো আছে, যারা সেখানে বাসে যায় তাদের জন্য বিপজ্জনক হতে পারে। বাসে কিছু ঘটতে পারে। না, সাধারণত নয়, শুধু যদি অনেক মানুষ থাকে এবং যেমন জ্যাকেটে হাত দিতে পারে এবং হয়তো কেউ তোমার ব্যাগে হাত দিতে পারে। আমার বন্ধু, তারা এই রাস্তায় 2টি ফোন চুরি করেছে, মানে তার 2টি ফোন চুরি হয়েছে। মনে হচ্ছে একটু দুর্বল হতে পারে, সে দুর্বল মনে হচ্ছে, তাই কি তারা এমনগুলো বেশি ছিনতাই করে? হ্যাঁ, আমি মনে করি এমনটাই। ধরি আমার ফোন চুরি হয়ে গেছে, আমি কি সেই ব্যক্তির পেছনে দৌড়াতে পারি, দৌড়িয়ে গিয়ে ফোনটা ফেরত নিতে? ভালো। যদি তার কাছে পিস্তল না থাকে তবে তার কাছে অন্য কোনো অস্ত্র থাকতে পারে। হ্যাঁ, কারণ কখনো তাদের কাছে থাকে, কখনো থাকে না। যখন আমি এখানে এসেছিলাম, উদাহরণস্বরূপ আমার খুব ভয় লাগছিল। তো আমি জানি না, রাতে আমার খুব ভয় লাগছিল। আমার মনে হচ্ছিল কেউ আমার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছে। এবং এর মধ্যে রাশিয়ায় তোমার ভয় লাগে না, কারণ তোমার কাছে এমন একটি লোহা দরজা আছে। এবং আমি বাড়ির কথা বলছি না, বরং তোমার দরজা অ্যাপার্টমেন্টের লোহা দরজা। এখানে দরজাটা প্লাস্টিক, তুমি তাকে পা দিয়ে বের করে দেবে। ভাবছি, বলছি, হে ঈশ্বর, আমি ব্রাজিলের জন্য সবচেয়ে অযোগ্য মানুষ। আমি কখনো কার্নিভালে যাইনি। আমি রাস্তায় ঠিক তখনই ঘুমাচ্ছিলাম কার্টনের উপর। করোনা, আমি ব্রাজিলে ছিলাম। আমি গ্রাফিক্যালি ব্রাজিলে আছি, কিন্তু মনে মাথায় আমি কোথাও হয়তো এখানেই নেই। জাপানে আমি অসাধারণ অনুভব করি। রাশিয়ায় সত্যি উদ্বেগ আছে, এখানে উদ্বেগ আছে, সেখানে উদ্বেগ নেই। কিন্তু এখানে আমার উদ্বেগ রাশিয়ার তুলনায় একটু কম। তাহলে দেখো, তুমি বলছো এখানে বের হতে ভয় লাগে যখন অন্ধকার হয়ে যায়, এবং তবুও তুমি কি মনে করো এখানে রাশিয়ার চেয়ে বেশি আরামদায়ক? রাশিয়ায় সন্ধ্যায় গিয়েছিলে। রাশিয়ায় এটা শুধু এলাকার উপর নির্ভর করে। এখানে ব্রাজিলে ভয়ঙ্কর সব জায়গায়। এটা একটা অ্যান্টি প্রিভিলেজ, যাদের জনি আছে। আমি তাই সাক্ষাতের কথা বলছিলাম, তুমি বল শুধু যখন আলো থাকবে। আমি অন্ধকারে কখনোই বের হই না। কেন? কারণ ভয় লাগে। এখানে আসলে অনেক কিছু আছে, ঠিক এই ধরনের বাইক নয়, মোপেডিক। হ্যাঁ, এবং তারা ঠিক এভাবে চলে যায় এবং তুমি বুঝতেও পারবে না কিভাবে তোমার সবকিছু তোমার থেকে খুলে নেবে, যা দেখতে দামি মনে হয়। আমার কিছু চেষ্টা হয়েছে, কিন্তু আমি আগেই সবকিছু থামিয়ে দিয়েছিলাম। একটা কথা আছে, শুনো, যদি তুমি দেখো কোনো বিপজ্জনক পরিস্থিতি ঠিক সেই ছেলেটির সাথে মোপেডে তৈরি হচ্ছে, তাহলে খুব খোলামেলা ভাবে তোমার জিনিসগুলো ধরতে হবে। বুঝে তুমি কি ধরে আছো? এটা নদী। সত্যি কথা হয়েছে। ছোটখাটো ভুল বোঝাবুঝি, তারা ভাবছিল আমি ফ্ল্যাট করছি। সোজা কথা আমাকে হর্ন দিতে শুরু করেছিল। ও গাতা সেনিওরা। ব্রাজিলীয় অভ্যাসগুলো তানির সাথে থাকে, এমনকি যখন সে দেশে থাকে। আসলে আমার বন্ধুর সাথে মস্কোতে এমন একটা ঘটনা ঘটেছিল। তার হাতে ব্যাগ ছিল। সে আমাকে বলল, টান, দেখো গুগল ম্যাপে, ইয়ান্ডেক্স ম্যাপে কোন দোকান কতটুকু সময় খোলা। এবং আমি বললাম, এখন ভালোভাবে ঢুকবো কোনো দোকানে। আমি তাকিয়ে দেখি সে বলছে, দোকানে কেন যাওয়া উচিত? আমি বললাম, আচ্ছা, যাতে ফোনটা চুরি না হয়। সে বলল, তুমি কি পাগল? তুমি রাশিয়ায়। ব্রাজিলীয় আমাকে আকৃষ্ট করেছে। প্রায় ফাভেল এবং প্রেস্টিজিয়াস এলাকা একে অপরের খুব কাছে থাকে। আমরা আরেকটি অ্যাপার্টমেন্টে থাকতাম, সেটা ফাভেলগুলোর কাছে ছিল। মানে সে নিজে নিরাপদ ছিল, এটা মনে রেখো, নিরাপদ। কিন্তু সেখানে রাস্তায় হাঁটতে বের হওয়া সম্ভব ছিল না, যেমন এখানে হয়, কারণ সেখানে কিছু ছেলে আছে যারা তোমার ফোন পছন্দ করে।
ব্রাজিলের নিরাপত্তা নিয়ে আমার একটি পক্ষপাতিত্ব ছিল। এটা কেন হয়েছিল? কারণ যখন আমরা প্রথম দিন উড়ে এসেছিলাম, আমরা গাড়িতে যাচ্ছিলাম এবং সেই এলাকা ফাভেলাসের সাথে খুব ভীষণ কাছে ছিল, এবং প্রথম যে জিনিসটি আমি দেখলাম তা হলো টলপাটকি। ছেলেরা জানি না সেখানে 3 বছর 1-5 মেয়েটির ফোনটা কেড়ে নিচ্ছে। এটাই আমার সবচেয়ে প্রথম অভিজ্ঞতা। তারা তার উপর হামলা করলো, ফোনটা কেড়ে নিল। সে ব্রাজিলীয়। সাধারণভাবে প্রথম অভিজ্ঞতা ছিল যে এখানে নিরাপদ নয়, কারণ ফোনটা কেড়ে নেওয়া হতে পারে। আমার জন্মভূমিতেও এখন খুব ভীষণ বিপজ্জনক। নিরবচ্ছিন্ন বিমান সতর্কতা, রকেট হামলার স্থায়ী বিপদ, কিন্তু সব সময় নিরাপদ ছিল। নিরাপত্তার দিক থেকে, কারণ অপরাধের হার কম, কেউ কখনো ফোন বা নগদ টাকা কেড়ে নেবে না। ভীতা তার ছেলের সাথে এই গ্রিলের পিছনে একটি ভালো আবাসিক কমপ্লেক্সে থাকে। এখানে জিম, শাওয়ার, টয়লেট আছে। সেখানে একটি স্পা আছে যেখানে আমি কখনো যাইনি। কেন বলো তো? কারণ আমি ইউক্রেন থেকে এসেছি, যেখানে বিদ্যুৎ ছিল না। দিন ছিল যখন মোবাইল ইন্টারনেট ছিল না। দিন ছিল যখন আমরা অন্ধকারে থাকতাম, এবং আমার জন্য স্পায়ে যাওয়া একটু বেশি বিলাসী মনে হয়। এখানে অ্যাপার্টমেন্টের দাম $1300 মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হয় এবং এর উপরে। এখানে ভাড়ার শর্ত হলো যতটি শোবার ঘর ততটি বাথরুম থাকতে হবে। 2 শোবার ঘর 2 বাথরুম, 3 শোবার ঘর 3 বাথরুম। আমাদের কাছে প্রায় 3টি ঘরের অ্যাপার্টমেন্ট থাকে এবং একটি বাথরুম, একটি টয়লেট। এখানে তেমন নয়। প্লাস কমিউনিটি চার্জ, প্লাস বিভিন্ন নিরাপত্তা। ভীতা যুদ্ধের সময় ইউক্রেন থেকে ব্রাজিলে চলে এসেছে। আমি সিঙ্গেইটা বাজারে কাজ করতাম, যেটা মূলত রুশভাষীদের বাজার, যেখানে কাজ করতে আমার আর ইচ্ছা হচ্ছিল না, এবং আমি অন্যান্য উন্নয়নশীল বাজারগুলোতে নজর দিতে শুরু করলাম, যেমন ইন্দোনেশিয়া, ভারত এবং ব্রাজিল। ব্রাজিল আমার খুব পছন্দ হয়েছে কারণ এটি লাতিন আমেরিকায় এটি একটি উন্নয়নশীল অগ্রসর দেশ, যেখানে 200 মিলিয়ন পর্তুগিজ ভাষাভাষী মানুষ রয়েছে। আমি আগেই স্থানান্তরের প্ল্যান করেছিলাম। গত বসন্তে ইউক্রেন থেকে এসেছিলাম। মুবারকে ব্রাজিলে সিম কিনেছি। নিজের জন্য ব্রাজিলিয়ান হোয়াটসঅ্যাপ তৈরি করলাম এবং তখন ব্লগারদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছিলাম যুক্ত হতে। অনুবাদক দিয়ে নাকি? হ্যাঁ, অনুবাদক দিয়ে। তুগালস্কির ব্যাপারে জানি না, আমি তাকে জানি না। ইউক্রেনে আগে ব্ল্যাকআউট হয়েছে, আমি শুধু দূর থেকে কাজ করি। যদি আলো, বিদ্যুৎ, ইন্টারনেট না থাকে তাহলে আমার কোনো আয় নেই। আমি একক মা, আমার সন্তানের দেখাশোনা করি এবং তাকে বড় করি। আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি ব্রাজিলে যাই। কিন্তু কেন ইউরোপ নয়? তো ইউক্রেনীয়দের সংখ্যা অনেক। আমি ইউরোপে যাই, সেখানে অনেক ইউক্রেনীয় আছে। কোথাও সাহায্য পাওয়া যেত, কিন্তু এখানে কিছুই নেই। আমার একটা নির্দিষ্ট আয় আছে। ইউরোপ আমাকে একটু ব্যয়বহুল। নিজের খরচে ইউরোপ অনেক দাম। আমি আসলে নিজের খরচে থাকি। যদি আমরা সম্পর্কে কথা বলি, যেসব দেশে ভালো জীবনযাত্রার মান আছে সেখানে জীবনযাত্রা একটু ব্যয়বহুল। এছাড়াও আমার একটি সন্তান আছে, এটা একটি প্রাইভেট স্কুল, সেখানে খুব কমই বিনামূল্যে স্কুল পাওয়া যায়, আর ইউরোপে তো এখনো ঠান্ডা। আমি আমার শক্তি বেশি মূল্যায়ন করতে চাইনি, কারণ ব্রাজিল বিভিন্ন ধরনের। সান পাউলো দামি শহর, এই দামি হিসেবে ধরা হয় এখানে, তাই স্কুলগুলো দামি, কিন্তু আরো সস্তা শহর, আরো সস্তা এলাকা আছে। সান পাউলোতেও সস্তা এলাকা আছে, কিন্তু নিরাপদ নয়। আমি মনে করলাম এখানে আমার টাকা যথেষ্ট হবে। আবহাওয়া, মজার ব্রাজিলিয়ান সিরিয়াল যা আমরা ছোটবেলায় দেখতাম। প্রথমে ভীতা কানাডা নিয়ে ভাবছিল। আমি এখন খুশি যে আমি কানাডায় যাইনি, কারণ কানাডায় যেতে হলে 2 জন প্রাপ্তবয়স্কের প্রয়োজন যারা কাজ করে এবং একটি শিশু। একজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু, তাও আবার ভিন্ন লিঙ্গের হলে এটা 2 কামরার ফ্ল্যাট। এটা একটু কঠিন হতো। ব্রাজিলে আমার মনে হয় দ্রুত শুরু করা এবং ব্যবসায় বেড়ে ওঠা সম্ভব। এখানে এর জন্য সব শর্ত আছে। যদি তুমি মানসিকতা বুঝে ফেলো, তাহলে তুমি স্থানীয় ব্রাজিলিয়ান অংশীদারদের খুঁজে পাবে যারা তোমাকে সমর্থন করে, এমন একটি কমিউনিটি। কানাডায় তারা আশা করে যে তুমি আসবে, তুমি একজন নিয়োগকর্তার অধীনে কাজ করবে, যাতে পেতে পারো সান পাওলোর স্টেশনগুলো এমনই রসালো। ভিদে অনেক সুন্দর ব্রাজিলিয়ান মেয়ে এবং প্রতি দ্বিতীয় ব্যক্তির শরীরে ট্যাটু রয়েছে। যেমন সবসময় হয়, আমার কিছু একটা কাজ করছে না। এইবার ব্যাংক কার্ডটি একবার গ্রহণ করা হয়। আমি শুধু বিনামূল্যে যাচ্ছি কারণ তাদের কার্ডগুলো কাজ করছে না। মেট্রোতে অদ্ভুত কিছু নেই, শুধু অদ্ভুত মানুষ। আমার পাশে সবসময় কেউ চিৎকার করছে বা চিৎকার করছে।
গাড়িতে বুলেট প্রুফ জ্যাকেট পরা পুলিশকে দেখা অস্বাভাবিক। তারা নিশ্চয়ই গরমে সেগুলো শুধু তাই পরে না। মেট্রো থেকে বেরিয়ে আমি একসাথে শহর এবং জঙ্গলে চলে এলাম। রাস্তা এবং আকাশচুম্বী ভবন ঘন গাছের সাথে মিশে গেছে। এখানে আমি আর্ট কোয়ার্টারে হাঁটছি, কিন্তু পথে শিল্পের বদলে আছে ভিখারিরা এবং আবর্জনা খাচ্ছে এমন কবুতর। এখানে স্কুলের ছেলেমেয়েরা বাসের জন্য অপেক্ষা করছে। সবকিছু বেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং দেওয়ালগুলো আরো রঙিন হয়ে উঠছে। এক মুহূর্তে খালি পৃষ্ঠাগুলো পুরোপুরি শেষ হয়ে যায় এবং পায়ের নিচের পাথরগুলো রঙিন হয়ে যায়। সুন্দরীরা এই শৈল্পিক কাজগুলোর সাথে শুধু ছবি তোলার জন্য লাইনে দাঁড়াচ্ছে। স্থানীয় শিল্পীদের কল্পনার উড়ান ব্রাজিলিয়ান মহাকাশচারী এবং এলিয়েন জীবের সাথে মহাকাশে নিয়ে যায়। অবশ্যই আছে এখানে ফুটবলার, নগ্ন মহিলা এবং হ্যালুসিনেটরি অ্যাডভেঞ্চার রয়েছে, কিন্তু তাদের ছাড়াও এখানে এমন একটি নীল আন্টি আছে যে কাউকে মনে করিয়ে দেয়। খুব অন্ধকার, বিপজ্জনক গলি। এখানে আসতে মানুষও ভয় পেত, কারণ এখানে মাদকাসক্তরা জড়ো হতো এবং বিভিন্ন ধরনের এমন অদ্ভুত মানুষ। এবং একসময় এখানে গ্রাফিতিতে ব্যাটম্যানের চিত্র মাখাও হয়। যখন হিপ হপ আন্দোলন বিকশিত হতে শুরু করে, এখানেই ব্যাটম্যানের আবির্ভাব। এখানে আমার মনে হয় ব্যাটম্যান। সাও পাওলো গ্রাফিতির একটি বিশ্ব রাজধানী এবং সবচেয়ে দুর্দান্ত শিল্পীরা যেমন কোবরা এখান থেকেই এসেছে। এখানে এমনকি গ্রাফিতি শিল্পীদের একটি ইউনিয়নও আছে। যেখানে এই একসময় বিপজ্জনক এলাকা ছিল, সেখানে একসময় ছাত্ররা বসবাস শুরু করলো। যখন যুবকরা তখন বারগুলো তৈরি হতে শুরু করলো, প্রথমে তারা দামি ছিল কারণ এই ছাত্ররা ধনী ছিল না, এবং তারপর ছাত্ররা এখানে আসতে শুরু করলো, সঙ্গীত শিল্পীরা আসতে লাগলো, এবং এই এলাকা এটি সৃজনশীল যুবকদের আকৃষ্ট করেছে। И в итоге потом еще он стал не просто дешевым, а наоборот уже стали приезжать более известные художники, архитекторы, музыканты. এবং এই এলাকা এখন আরো দামি হয়ে গেছে। ওহো, আসলে ওখানে একটি বাদুড় আছে। সেখানে কোবরার একটি কর্মশালা ছিল। এটি সবচেয়ে পরিচিত গ্রাফিটি শিল্পীদের মধ্যে একজন, এবং এমনকি মস্কোর পৌরসভা একসময় তাকে গ্রাফিটি করতে আমন্ত্রণ জানিয়েছিল। মায়া প্লেসেটস্কায়া 50 বর্গমিটার। এখানে এই জায়গার কাছাকাছি একজনকে হত্যা করা হয়েছিল। সঙ্গীত শিল্পী ঢিলা নিগ্রো, তার বন্ধুরা এক রাতে পুরো এই গলিটা কালো রঙে রাঙিয়ে দিয়েছিল। কিন্তু ঠিক 2-3 মাসের মধ্যে গ্রাফিটি শিল্পীরা একত্রিত হয়ে এটি পুনরুদ্ধার করলো। মানে এখানে যেসব কাজ আছে সেগুলো সবই নতুন। দারুণ, কিন্তু তবুও আমি মনে রাখি আমি কোন শহরে আছি এবং সতর্ক থাকতে চেষ্টা করি। এখানে কিছু গলি যদিও উজ্জ্বল, কিন্তু তাতে কম উদ্বেগজনক নয়। আমি মনে হচ্ছে পাগল হয়ে গেছি, কারণ আমি সান পাউলোর মধ্যে 5 মিটার দূরে যেতে নিজেকে অনুমতি দিয়েছিলাম, তোমার সরঞ্জাম থেকে, তোমার মানিব্যাগ থেকে এবং তোমার সমস্ত জিনিসপত্র থেকে। কিন্তু এখানে ব্যাটম্যানের সুরক্ষায় এটি সম্ভব মনে হচ্ছে, কারণ মানুষ এখানে প্রবেশ করছে এবং তাদের ফোন দিয়ে আলোকিত করছে একদম নির্ভীকভাবে। ব্যাটম্যান ছাড়াও এখানে চিত্ত বব মার্লি এবং তার গাঁজার প্রতি আগ্রহ রয়েছে। এখানে ছেলেটি তার রূপে খোলামেলাভাবে ব্যবহারের জন্য যন্ত্রপাতি বিক্রি করছে। এখানে সে মনে হচ্ছে নিজের জন্য গাঁজা কেটে নিচ্ছে, এমনকি মজা পর্যন্ত রেগির থিমে। পাশে একটি ছোট ছেলে তার মায়ের সাথে হাতে হাতে স্মারক তৈরি করছে বিক্রির জন্য। এমনকি রসও নিয়ে আসে, যেন এটি রঙের বোতলে। ব্রাজিলিয়ানরা পার্টি করতে ভালোবাসে। এই পরিত্যক্ত ডিস্কো বাসের কথা বললে অবশ্যই বলা যাবে না, কিন্তু ব্যাটম্যানের টুপিকা এলাকায় পার্টি করার জায়গা আছে। অক্সানা ঠিক ক্লাবগুলোর পাশে থাকে। এখানে রাতের জীবন আছে। এখানে এই এলাকায় 150টিরও বেশি রেস্তোরাঁ আছে, এবং রাতের জীবন বৃহস্পতিবার থেকে শুরু হয় এবং খামার কোনো লক্ষণ নেই। তারা কোনোভাবে শুক্রবার রাত থেকে সোমবার পর্যন্ত কাটিয়ে দেয়। একদমই ঘুমাতে পারি না। আমি এই এলাকায় থাকি, তাই আমি যখন এখানে প্যান্ডেমিক আগে এসেছিলাম আমি একদমই ঘুমাতে পারছিলাম না সকাল পর্যন্ত। আমি স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি এখানে কিভাবে থাকো? সে বলছে, আমি 2-5 বছর আগে একটি ফ্ল্যাট কিনেছিলাম। আমি যুবক ছিলাম, সবকিছুই আমার জন্য। তাহলে আর কোথায় যাওয়া যাবে? আমার কিছু ধারণা আছে কিভাবে তারা 3 দিন ঘুমায় না। এবং এখানে যে অ্যালকোহল সেটা না তোজ mnoga। অ্যালকোহলও মদ সাদা, লাল, সেখানে আর্জেন্টিনার চিলির সস্তা।
মানে এটা এমন নয় যে আমাদের এখানে কিরু মদ খায় আর তারপর সব চোখ যেন কাচের মতো হয়ে যায়। হ্যাঁ, এখানে সবকিছুই খুব প্রাকৃতিক। এখানে ঘুমানো খুব কঠিন। ভালো মদ খেতে কতটা পান করতে হয়, কারণ যখন আমি দেখতাম আমার স্বামীর বাড়িতে কতটা মদ্যপান আছে, তখন আমি মূলত ভাবতাম আমার স্বামী একজন মদ্য। হ্যাঁ ঠিক, আমরা তো এতটা বাড়িতে অ্যালকোহল থাকতে অভ্যস্ত নই। না, মলদোভা থেকে এটা খুব সহজ। আপনার অফিসে সেখানে ভালো। অ্যালকোহলের পাশাপাশি ব্রাজিলে অন্যান্য মাদক দ্রব্যের সমস্যা খুব গুরুতর। দেশের মধ্য দিয়ে বড় বড় সরবরাহ চ্যানেল চলে এবং এখানে যে কোনো মাদক খুব সস্তা। তোমার মতে এখানে কি প্রায় মানুষ কিছু না কিছু নিয়ে রাস্তায় বের হয়? আমি আজ সকালে হাঁটছিলাম, আমার মনে হচ্ছিল অন্তত প্রতি দ্বিতীয় জন। প্রায়শই, কিন্তু এটা এখানে নিষিদ্ধ। আইন অনুযায়ী এভাবে ব্যবহার করা যাবে না। প্রায় মানুষ তানির চোখের সরাসরি ব্যবহার করত এবং সেখানে পৌঁছানোর আগেই তারা ইতিমধ্যে দরজায় ক্যান্সেল মানুষ। সবাই যেন ছড়িয়ে দিচ্ছে, সবাই যেন টেনে নিচ্ছে। হ্যাঁ, আর সেখানে তো বন্ধই পাচ্ছেন। তুমি এখনো ট্যাক্সি থেকে নামতে পারছো না, গাঁজার গন্ধ আসে। অনেকেই ব্রাজিলে নিষিদ্ধ পদার্থ পরিবহনের মাধ্যমে কিছু টাকা উপার্জন করতে আসে। এটা প্রায় খারাপ প্রভাবে শেষ হয়। একজন মেয়েকে বলা হয়েছিল কোনো এক আত্মীয়ের কাছে নিয়ে যেতে, আর সেখানে মাদক ছিল। আর এখন সে কারাগারে ইউক্রেনীয়। কি বলছো? হ্যাঁ ঠিক, আর ইউক্রেনীয় সম্প্রদায় তারা সেখানে যায় মেয়েটির সাহায্য করে। এখানে এই এলাকায় সত্যি কি কেউ আসবে এবং মাদক প্রস্তাব করবে? হ্যাঁ, কিন্তু আমি মাদক ব্যবহার করি না। আমি ঠিক জানি না কিভাবে এটা খুঁজে বের করতে হয়, অন্তত এখানে। কিন্তু আমি নিশ্চিত যে সেখানে এমন একটি রাস্তায় যদি তুমি জিজ্ঞাসা করো আমি কোথায় মাদক পেতে পারি, অবশ্যই কেউ কি তোমাকে বলতে হবে বৈধকরণ নেই, কিন্তু এখানে অনেকেই গাঁজা স্মোকিং করে। আমাদের বোহেমিয়ান সৃষ্টিকারীরা আছেন যেখানে সঙ্গীত শিল্পীরা ভালোবাসে এটা সবই, আর সেই কারণেই আপনি এটি খুঁজে পাবেন এই গাঁজার গন্ধ অনুভব করতে। ইজাকের কথায় চাকরিতে নিয়োগের সময় প্রথমে একজন ব্যক্তির আসক্তি পরীক্ষা করা হয়। ধরি এই মাদকাসক্তটি কোনো একটা কাজ পাবে, সবচেয়ে সহজ কাজ। তার বেতন সেখানে কত হবে? প্রায় 1000-এর একটু বেশি। Ну, может быть, как 2000, это зависит от... 2000 это уже хорошая зарплата? Средний. সান পাওলোর দামে বিশাল পার্থক্য। আমি ক্যাফেতে খাচ্ছি ভালো জায়গায়, আমার জানালার সামনে এসে টাকা উপার্জন করছে, জুতো পরিষ্কার করছে। স্ট্রেমন এলাকায় হোস্টেলের পাশে বার্গার 3 গুণ সস্তা ছিল, কিন্তু সেটা ছিল এমন এক ধরনের শুকনো মাংসের। ব্রাজিলে আমার সফরের অনেক মজার ছোট ছোট মুহূর্ত আমি আমার ইনস্টাগ্রামে প্রকাশ করেছি এবং সেগুলোকে হাইলাইটে যুক্ত করেছি। সেখানে আমার অন্যান্য সব ভ্রমণও আছে এবং প্রতিদিন চেষ্টা করি যেখানে আমি এখন আছি সেই জায়গা থেকে কিছু স্টোরিতে আপলোড করতে। এসো, সাবস্ক্রাইব করো গ্রিন স্টে থোভা কারমানো। চল মার্কেটে দামগুলো দেখে আসি। যদি ব্রাজিলিয়ান রিয়েল থেকে হিসাব করা হয় তাহলে তেল $1, বিয়ার 1 ক্যানের জন্য $1 কম, পাস্তা 80 সেন্ট, ডোনাট $1, $0.50। রুটি দাম জুস $2-3 প্রতি প্যাকেট এবং দুধের প্যাকেট $1। Фруктов много, но я прям копеечных не нашел. За этим надо на рынок. এবং প্রথমবার আমি বাজারে গেলাম এবং আমি আইসবার্গ লেটুস চাইলাম। দুইটা $2। এটা প্রায় 20 রুবল এবং আমি ভাবলাম এটা সম্ভবত 100 গ্রাম দামের মতো এবং আমি বলার চেষ্টা করছি তাহলে মোট কত, এবং আমাকে বলা হলো $1 1 কোটি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাজিলের পণ্য সেটা কফি। এখানে কফি অসাধারণ এবং আমি আসলে এর ব্যাপারে জানতাম, কারণ আমি কফি খুব পছন্দ করি এবং যখন আমি মস্কোতে থাকতাম আমি সব সময় ব্রাজিলিয়ান কফি কিনতাম
এটা সত্যিই সবচেয়ে সুস্বাদু, রাশিয়ার তুলনায় অনেক সস্তা। এটা অসাধারণ সুস্বাদু কফি, আমি সত্যি এটা পছন্দ করি। কফির দাম বেড়ে গেছে, কিন্তু দাম প্রায় ৩০% বেড়ে গেছে। বলা হচ্ছে এটা খারাপ ফসলের কারণে। তানিয়া কিছু জিনিস পেয়েছে যা ব্রাজিলে অনেক সস্তা। জুতো $100 রিয়াল, যা $20 এবং লেখা আছে চামড়া। $20 আসল চামড়া। এখানে নিজের জন্য কিছু কিনেছে, তাই না? আমি এখানে কিনেছিলাম স্যান্ডেল, এবং এটা সবকিছু ছাড় ছাড়া এখনো এখানে ডিসকাউন্ট হয়, আরো সস্তা কিছু খুঁজে পাওয়া যায়। মানে এখানে যা কিছু হাতের কাজ করা হয়েছে সস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সস্তা জিনিসগুলো তুমি এখানে প্রায় প্রতিদিনই ক্যাফেতে যেতে পারো, যা এখানে মনে করা হয় দামি প্রতিষ্ঠানে। এখানে অনেক দারুণ, সত্যি দারুণ জায়গা আছে, অসাধারণ মাংস। এটা সস্তা কিন্তু এটা পাগলাতে সুস্বাদু। আমি 8 বছর ধরে শুধু নিরামিষভোজী ছিলাম, এবং যখন আমি নিরামিষভোজী হওয়া বন্ধ করলাম, আমি কেন জানি না ঠিক লাল মাংসে আসক্ত হয়ে গেলাম। আমি এখানে চেষ্টা করেছি, এখন আমি কোনো মাংস খেতে পারি না, শুধু ব্রাজিলিয়ান এবং আর্জেন্টিনীয় মাংস ছাড়া, কারণ সেটা অসাধারণ। এটা পাগলা সুস্বাদু। ভিটা তো সার্ভিস চিকিৎসার উচ্চ মূল্যের সাথে সম্মুখীন। তাহলে এমন একটি বাগান যাতে ভয়হীন প্রবেশ, তার দাম $600। ম্যানিকিউর $200 রিয়ালে করানো হয়েছিল, সেটা প্রথম দিনেই পড়ে গেল। আরো 2 মাস নখ ঠিক করেছিলাম। চুল আমি এগুলো করতে ভয় পাচ্ছি, কারণ আমি গোঁফহীন হয়ে যাব। দাঁতের চিকিৎসাতেও আমরা সেখানে গিয়ে কিছু সমস্যা সারাতে গিয়েছিলাম, যেগুলো ব্ল্যাকআউটের কারণে সারাতে পারিনি। আমাদের বলা হলো 4000 রিয়াল চুক্তিতে স্বাক্ষর করুন। এমনই ঘটনা। শুরুতে আগতরা সব জায়গায় অতিরিক্ত টাকা দেয় এবং প্রায় দেখা যেত। তুমি কেমন দেখাচ্ছ কি অতিরিক্ত দাম? ওহ অবশ্যই, বলো বুঝে ব্রাজিলিয়ানরা সবচেয়ে দয়ালু সদর মানুষ। যারা মানুষদের আমি দেখেছি, সবাই আমার কাছে আসছিল, আপনি কি ইউক্রেন থেকে, আমি কিভাবে সাহায্য করতে পারি, আমার নম্বর লিখে নিন। কিন্তু যখন আমি প্রথম এসেছিলাম এবং পর্যটক হিসেবে, আমি তো পর্যটক নই যেমন সাধারণত বিদেশিরা আসে, বিশেষ করে CIS থেকে, তারা 14 নম্বর প্রোমক্স বের করে অনুবাদক চালু করে এবং বিক্রেতার দিকে তাকিয়ে কিছু বলে, ভয়েস ট্রান্সলেটর, এবং তারা দেখে যে তুমি এই পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ নও, তোমার জন্য অতিরিক্ত দাম ধার্য করা যেতে পারে। এবং প্রথম দিনেই আমরা এসেছিলাম, রাস্তায় বের হলাম, ছোট ছোট দোকানে ঢুকলাম, আমাদের কিন্ডার সারপ্রাইজ সাধারণ একটি ডিম এবং কিছু ছোট বিস্কুট $600 রিয়ালে বিক্রি করলো। এটা খুবই দামি। ম্যানিকিউরও দেখা গেল এর দাম $400 রিয়াল, তারা $200 নিয়েছে। আমাদের বাগান, যখন আমি তাদের সাথে কথা বললাম কত দাম হবে, আমি ভাবলাম এটা $3000 রিয়াল, তার সাথে $3000 রিয়াল বিভিন্ন খরচ। তারপর প্রতিদিন বিল আসতে থাকে, আরো 750 রিয়াল, আরো 750 রিয়াল, আরো আমি দেখছি 1200। তারা আসতেই থাকে এবং আমার পড়াশোনার খরচ ফেব্রুয়ারি থেকে পরিশোধ করা হয়েছে। তারা জানুয়ারির জন্য বিল পাঠায়। 2 সপ্তাহ আলোচনা করছিলাম জানুয়ারির জন্য টাকা দেব না, আমরা জানুয়ারিতে ক্লাসে যাইনি, পড়াশোনা করিনি। মানে এটা সবকিছুই এরকম। এটা সবই তারা যেন দেখছে যে তুমি টাকা দিচ্ছ আর সর্বাধিক খরচ বাড়িয়ে দিচ্ছে। অথবা দাঁতের ডাক্তার, আমরা এসেছি, তারা আমায় 4000 রিয়ালের চুক্তি পাঠায়, সেখানে চালাক বোতাম আছে চুক্তি স্বাক্ষর করার জন্য। বাটনে ক্লিক করুন, লিংকে যান এবং স্বয়ংক্রিয়ভাবে তুমি এই শর্তগুলোর সাথে একমত হচ্ছ। কিন্তু আমি স্বাক্ষর করলাম, টাকা দাও, আমরা তোমাকে কখনো চিকিৎসা করব। আপনি কিছুটা বুঝতে পেরেছেন। আমি তাদের সাথে করি। এদিকে ভালো চাকরি খুঁজে পাওয়া খুবই কঠিন। খারাপ বেতন নিয়ে কথা হচ্ছে। একজন উচ্চশিক্ষিত ব্যক্তি যে ইংরেজি জানে, সে সাও পাওলোতে 3-4000 রিয়াল উপার্জন করতে পারে। তো বিভিন্ন বইয়ে আছে, সেখানেই আইনজীবীরা, দাঁতের ডাক্তাররা, তারা ভালো আয় করে। কলেজে ওখানে কোনো সেক্রেটারি $3000 রিয়াল আয় করে, সে কাজ করে এবং সে $3000 রিয়াল আয় করে। এই কারণগুলোর জন্য ভিটা এখানে মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে নিজের জন্য কাজ করতে থাকছে। এখানে সবকিছু এত পিছিয়ে না, এখানে সবকিছু কাজ করে। দোকানের নিজস্ব ডেলিভারি ব্যবস্থা আছে। এখানে ইনস্টাগ্রামে 1 মিলিয়নের বেশি 1000 ব্লগার আছে। 1000 ব্লগার, মিলিয়ন শহরে ইউটিউবের বেশি। এটি বিশ্বের 2য় বৃহত্তম বাজার, আমেরিকার পর। ইজাক শহরের কেন্দ্রে একটি ভালো হোটেলে প্রশাসক হিসেবে কাজ করে এবং বেতনে খুশি, যদিও সে তা বলতে অস্বীকার করেছে। আমার বেতন খুব বেশি নয়, এটা তো স্বাভাবিক। আমি বলতে চাই না, মানুষেরা বেতন নিয়ে কথা বলতে পছন্দ করে না বলে ও আমার বেতন এমন। এটা ব্রাজিলে প্রচলিত নয়। এটা অস্বস্তিকর প্রশ্ন।
কাস্টমাররা কারা? এটা মূলত ব্রাজিলিয়ান নাকি বিদেশি? বেশিরভাগই ব্রাজিলিয়ান, কিন্তু অনেক বিদেশিও আছে। কিন্তু এটা তো সব জায়গায়। রুশ ভাষা সত্যি বলতে খুব কমই, এটা বেশি। যেমন হয়তো কানাডার একজন আমেরিকান। আপনার হোটেলে এক রাতের দাম প্রায় কত? 400 ночь, или может быть 700. 700, да. ভালো কাজ পেতে আমি শুধু ভাষার জ্ঞানের জন্যই সক্ষম হয়েছি। ব্রাজিলিয়ানদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা কেবল পর্তুগিজ ভাষায় কথা বলেন। ব্রাজিল এবং পর্তুগাল সম্পর্কে আমাকে বলো। তোমরা একই ভাষা বলতে পারো, কোনো পার্থক্য আছে? কিছু পার্থক্য আছে। ব্রাজিলিয়ানরা পর্তুগিজ ভাষার প্রতি কেমন মনোভাব পোষণ করে? আগে ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল, তাদের এখন কেমন লাগছে? ব্রাজিলিয়ানরা পর্তুগালিদের প্রতি কেমন? আমার জন্য ভালো। আমি মনে করি ব্রাজিলিয়ান ভাষা নেই, কোনো সমস্যা নেই যদি তুমি রুশ হও, যদি তুমি আমেরিকান হও। সান পাওলোর মধ্যে পর্তুগিজ ভাষা প্রাধান্য পেলেও এই শহরটি জাতিগতভাবে অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে পর্তুগালিরা সংখ্যাগরিষ্ঠ নয়। সবচেয়ে বড় গোষ্ঠীগুলির মধ্যে 1 মিলিয়ন আরব, 3 মিলিয়ন আফ্রিকান, 3 মিলিয়ন পর্তুগিজ এবং পুরো 6 মিলিয়ন ইতালিয়ান রয়েছে। এটা রোম বা মিলানের চেয়েও বেশি। ব্রাজিলে অভিবাসনের ঢেউ কখনো থেমে যায়নি এবং উদাহরণস্বরূপ এর মধ্যে একটি হলো এই মেট্রো স্টেশন, যা আর্মেনিয়ান অভিবাসীদের সাহায্যে নির্মিত হয়েছে। সান পাওলোর আরেকটি বড় জাতিগত গোষ্ঠী হলো জাপানিরা। এখানে 3 লাখ জাপানি আছে এবং তানিয়া জাপানি সম্প্রদায়ের সাথে যুক্ত। তুমি এখানে এত সংখ্যক জাপানির সাথে কেন বন্ধুত্ব করছো? কারণ আমি মূলত 2টি জাপানি কোম্পানিতে কাজ করতাম। আমি জাপানি ভাষায় কথা বলি এবং আমি মূলত এই জাপানি সংস্কৃতিটা খুব পছন্দ করি। এবং মূলত এখানে আমার সব পরিচিত জনরা হলেন খাঁটি জাপানি, যারা ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন। ইজাকের পর্তুগিজ শিকড় আছে। তুমি মুখ দেখে বুঝতে পারো এটা পর্তুগালি না ব্রাজিলিয়ান। মুখ দেখে। যখন তারা বলে এটা পর্তুগিজ, তখন এমন কিছু নেই যে ত্বকের রং একটু ভিন্ন। না না, কিন্তু ব্রাজিলিয়ান আছে, যা মনে হচ্ছে সেটা তোমার মধ্যেও আছে। বিশেষ করে এখন এই মানুষগুলো যারা ব্রাজিল ছাড়তে চায়, তারা সাধারণত কোথায় যায়? Америка, в США. Но я был, может быть, в Португалию, потому что я очень хочу жить в Европе. В Европе это очень полегче посетить другое место, как Италию, ближе Францию, например, я думаю. Потом это было бы очень проще путешествовать. তোমাদের এখানে যুদ্ধ নিয়ে কি বলা হয় ইউক্রেনে? এখন সত্যি বলতে আমি যথেষ্ট জানি না, যাতে বলতে যে রাশিয়া সঠিক Украина правильно или нет, но я только думаю, что население нет виновных, как если Путин, если Зеленский делают так или так, это население не виновны. রাশিয়া বা ইউক্রেনে যেতে চাইতাম, হ্যাঁ অবশ্যই। এখন নেই যুদ্ধ। আমি রাশিয়া নিয়ে আরো বেশি ভাবছি, কিন্তু আমি জানি হয়তো ইউক্রেনে সবকিছু সস্তা, কারণ অন্তত মানুষ বলছে ইউক্রেনে সস্তা। В отеле, например. А с русскоязычными ты общаешься здесь? Русских найти можно, но мне не очень хочется. Ну, типа, я уехала из России, где одни русские, в Бразилию, чтобы искать русских. По России тоска была? И была по друзьям, по родным. যখন আমার পাস্কা হয়, আমি তখন এখানে নিজের জন্য বোরস্ট তৈরি করি, নিজের জন্য কোথাও ক্রেপো তৈরি করি। বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, আর কিছু না। আমার জন্য এটা এমনই। আমি রাশিয়ায় ছুটিতে গিয়েছিলাম। বুঝতে পারছো, তুমি যখন রাশিয়ায় আসো, বিশেষ করে ব্রাজিলের পর, তখন তোমার উপর বিষণ্ণতার একটি ঢেউ এসে পড়ে, একটি ধূসরতার ঢেউ। তুমি দেখছো মানুষগুলো সবাই খুব ক্লান্ত। একটু রাগের সুরে
এখানে সবাই হাসছে, এখানে সবাই সুখী। কখনো তানিয়া রাশিয়া যায়? আমার দাদি নয় 3 বছর হয়ে গেছে। আহ, যেন যতক্ষণ পরিবারকে মাঝে মাঝে দেখার সুযোগ আছে আমি সেগুলো কাজে লাগাই। আমি এসেছিলাম যখন নিজের মধ্যে আমার জন্ম শহরে আমরা সরাসরি বিমানবন্দরে বেরিয়েছি। আমাদের জন্য ঠিক আছে, পুলিশ কর্মী বলছে যেমন স্বাস্থ্যের জন্য শুভেচ্ছা। কিছু কাগজপত্র পড়ে গেল, বলছিলাম সব আমাকে অপেক্ষা করছিল। মনে হলো সংক্ষেপে আমার মা একটা সিগারেট ধরিয়েছে, সেখানে ধূমপান করা যাবে না। তারা তাকে সিগারেটের জন্য শুধু ধরেছিল, আর আমি ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর ভাবছি সব। হ্যাঁ, তুমি ধরেছিলে আর ব্রাজিলে চলে গিয়েছিলে। তবুও ব্রাজিলের খারাপ দিকগুলো নিয়ে প্রশ্ন করার পর তান্নাকে থামানো সম্ভব নয়। এটা সম্ভবত আমার স্মৃতিতে বিশ্বের প্রথম স্থান যেখানে আমি টাকা তুলতে পারি না আবার বিনিময় করতে পারি। আসলে এটাতে কিছু সমস্যা আছে, এটিএম কাজ করছে না, বিনিময় কেন্দ্রগুলো সব রবিবার বন্ধ থাকে। কি স্বাভাবিক যে ব্রাজিলে কিছু কাজ করছে না? আমি বলবো যদি এখানে কিছু কাজ করে তাহলে এটা একটা বড় জয়। হ্যাঁ, মনে করতে পারছি না মস্কোতে আমার সাথে লাইট বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। এখানে এটা একদম সাধারণ ব্যাপার যে সপ্তাহে কয়েকবার তোমার লাইট বন্ধ হয়ে যাবে। তুমি কোথাও, আমি জানি না, হেয়ার ড্রেসারে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ, তুমি সব সময় এখানে অপেক্ষা করবে। এটা গুরুত্বপূর্ণ নয় তুমি কতটা সময় নিয়েছ। আর স্বাস্থ্যসেবা তো পুরো বিপর্যয়। সংক্ষেপে বললে তাদের একটা সিস্টেম আছে যেখানে তুমি মাসে একবার বীমার জন্য টাকা দাও, কিন্তু ডাক্তারকে দেখা করার জন্য 3 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। মানে আসলে যখন তুমি শুধু বীমা কিনছো তখন তুমি সেটা সুবিধা নিতে পারো না। আর ঠিক আছে, এগুলো সব সময় স্থানান্তরিত হয়। তাদের অনেক বড় ক্লিনিকের নেটওয়ার্ক আছে এবং এই ক্লিনিকগুলো বহু তলা বিশিষ্ট ভবনে, শপিং সেন্টারে অবস্থিত। কেউ তোমাকে বোঝায় না সেগুলো খুঁজে পাবে। বাড়ির নম্বরের রাস্তা তুমি খুঁজে নাও যেভাবে খুশি। আমি গিয়েছিলাম, তারা আমাকে গ্রহণ করেনি। কেন? আমরা গ্রহণ করি পর্তুগিজ ভাষায় কথা বলা মানুষদের। আমি বললাম আমাকে শুধু একটা কাগজ দেখিয়ে দাও। না, দুঃখিত। আমি সেখানে 2 ঘন্টা বসেছিলাম। আমাকে বীমা কোম্পানি ফোন করে বলল বাড়িতে চলে যান, রেকর্ডটি বাতিল হয়ে গেছে। রাশিয়ায় তো সঙ্গে সঙ্গে এমনটা করলে আপনি কি পাগল হয়ে গেছেন? এখানে কেউই প্রতিক্রিয়া জানাচ্ছে না। এটা কি তোমার ব্রাজিলিয়ানদের জন্য একই রকম নাকি শুধু? তাদের কাছে মানে বাতিল, স্থানান্তর বা কিছু আরেকটা এটা বড় ব্যাপার হিসেবে ধরা হয় না। হ্যাঁ, এখানে আসলে ক্লায়েন্টরাও এতে প্রতিক্রিয়া জানায় না, বিশেষ করে মানে আরেক মাস পর। হ্যাঁ, আমি ঠিক তখনই, আমার ঠিক পরের মাসে কোনো কাজ ছিল না। হ্যাঁ, ট্যাক্সি এবং ডেলিভারির ব্যাপারে তান্নাও অসন্তুষ্ট। কিন্তু বুঝতে পারছো এখানে মানুষের আর কিছু দরকার নেই। আমাদের এখানে খাবার ডেলিভারি, ট্যাক্সি এবং বিভিন্ন বিউটি জিনিসপত্র যেমন নখ, চোখের পাতা ইত্যাদির জন্য কিছু উচ্চ চাহিদা আছে। এখানে এমন কিছু নেই। এটা আমাদের কাছে মনে হয় যে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। পুকুরের মাছগুলো কেউ শীতল হচ্ছে না। А здесь больше именно про то, чтобы жить и не париться. Да, вот это вот реально Акуна Матата. আমি সাও পাওলোতে আমার সময়ের অর্ধেক মোবাইল সংযোগের সমস্যা সমাধান করতে ব্যয় করেছি, কিন্তু তা সমাধান করতে পারিনি। আমি রোমিং এ থাকছি, যা আমার জন্য স্থানীয় সংযোগের একমাত্র বিকল্পের চেয়ে সস্তা হলে। কিন্তু অক্সানার কথায় ব্রাজিলিয়ানদের উপর রাগ করা খুব কঠিন, কারণ তারা জেনেটিক্যালি ভদ্র। তাদের জন্য এটা রক্তে মিশে থাকা এক ধরনের ভদ্রতা। সবাই হাসি মুখে, সবাই প্রশান্তি তাদের প্রিয় শব্দ, চুদা শান্তভাবে, এবং তাদের মধ্যে ভদ্রতা খুবই মূল্যবান। অশালীনতা একদম গ্রহণযোগ্য নয়। রাশিয়ায় যদি না বলা যায়, এখানে না বলা যায় না। হ্যাঁ বলে না করা ভালো না বলার চেয়ে। হ্যাঁ, কিন্তু বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ বলা। এবং শেষ মুহূর্তে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমার স্বামীর বন্ধুর নতুন বাড়িতে গিয়ে আসার অনুষ্ঠান। এই তারিখে আমি জানতাম যে আমরা এর আগে রিওতে চলে যাব। আমি বললাম না আন্দ্রে, আমরা পারবো না। ইনি বলেন অক্সানা, এটা ঠিক নয় আমাদের এখানে। হ্যাঁ বলতে হবে, ধন্যবাদ, আমরা আসবো।
এবং সেখানে শেষ মুহূর্তে আর না আসা। তাহলে আমাদের মতে এটা খারাপ। По-нашему это хуже, конечно. তাদের অন্যভাবে বলা যায় না। এবং তাদের কাছে না বলা যায় না, হ্যাঁ বলতে হবে, না আসা ভালো না বলার চেয়ে। Посмотри, вот здесь воду светит к нашему дому. আপনার বাড়ি মানে আপনি থাকেন? Да. Ну-ка попробуй. Что, давай вперед, сынок? Это сын Виты Лев. Он ходит в бразильскую школу уже несколько месяцев. কোথায় ভালো লাগে ইউক্রেনে না ব্রাজিলে থাক? Жить в Украине. তোমার ইউক্রেনে কেমন? Потому что я люблю бабушку и дедушку. তুমি কার সাথে? তাদের নাম? Теодоро? Как? এটা কি ব্রাজিলিয়ান ছেলে? আপনি তার সাথে ব্রাজিলিয়ান ভাষায় কথা বলেন? Да, португальская. হ্যাঁ হ্যাঁ, যে ভাষাটাকে আমি ব্রাজিলিয়ান বলেছি সেই ভাষায় ছেলেটা প্রথম কয়েক মাসেই কথা বলা শুরু করে। Знакомиться это Алла. Малый ходит здесь в садик. হ্যাঁ, এখানে এটাকে স্কুল বলা হয়। তার বয়স 4 বছর এবং সে 4 বছরের জন্য একটি গ্রুপে যায়। পর্তুগিজ ভাষায় পড়ানো হচ্ছে, তারা ইংরেজি শিখছে। সেখানে বিভিন্ন মডেলিং, প্লাস্টেলিন, নাচ, তাদের কাছে এমনকি একটি ছোট ফুটবল মাঠও আছে, খুব ছোট কিন্তু আছে। কি দরকার? ফর্মও কিনতে হবে। সবকিছুর জন্য টাকা কত লাগবে? খণ্ডকালীন চাকরির জন্য মাসে 600 মার্কিন ডলার খরচ হয়। এটা 5-6 ঘন্টা এবং 4000 রিয়াল, সেখানে কিছু পয়সা সহ পুরো দিনের জন্য খরচ হয়। আমি সময়ের জন্য দেব। শুনো, অর্ধেক সময়ের জন্য $600, এটা ব্রাজিলের জন্য স্বাভাবিক, তাই না? ব্রাজিলের জন্য এটা একটু দামি, কিন্তু এই এলাকায় এটা সস্তা। কারণ আমি প্রতিবেশীদের জিজ্ঞাসা করেছিলাম তাদের সন্তানরা কোথায় পড়ে, এবং তাদের সেখানে ইতিমধ্যে স্কুল শুরু হচ্ছে, মানে কিন্ডারগার্টেন। $1000 যদি পড়ানো প্রধানত ইংরেজিতে হয়, তাহলে এটা মাসে $1200 এবং তার উপরে হতে পারে। এটা শুধু মাসিক ফি, আর কোথাও হয়তো 10 ব্রাজিলিয়ান নিজেদের জন্য এটা বহন করতে পারে। স্কুলে পড়াশোনা কিছু বেসরকারি স্কুলে, তারা নিশ্চয়ই কিছু ফ্রি স্কুলে যায়। এখানে ফ্রি কিন্ডারগার্টেনও আছে। এখানে মতামত ভিন্ন, হ্যাঁ, কারণ এখানে যেসব ইউক্রেনীয়দের সাথে আমি দেখা করেছি, ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা বলছে না, আমরা পাঠাচ্ছি না, এটা খারাপ। ফ্রি চিকিৎসা খারাপ, ফ্রি শিক্ষা খুব খারাপ। আর কেউ সেখানে অন্য গ্রুপগুলোতে, টেলিগ্রামে সান পাউলোর জন্য একটা গ্রুপ আছে। সবকিছু ঠিক আছে, আমরা সন্তানদের পাঠাই, সবকিছু স্বাভাবিক। একটা কিন্ডারগার্টেন, একটা স্কুল 2000 রিয়ালে। অদ্ভুত দেখাচ্ছিল। আমি যুবক বয়সে সাংবাদিক হিসেবে কাজ করতাম এবং শিশু কলোনিতে ছিলাম। হ্যাঁ ঠিক তাই, শিশু কলোনি। যখন আমি সিডি দেখছিলাম, আমি দেখেছিলাম এই এলাকায় যা কিছু হাঁটার দূরত্বে ছিল, কারণ স্বাভাবিকভাবেই আমার কাছে গাড়ি নেই, আর এখানে ট্যাক্সিতে কিছু সমস্যা হতে পারে। কি সমস্যা? যখন পুলিশরা দেখে যে তুমি বিদেশি, তখন সেখানে সিভিলিক অক্ষরে তোমার নামও দেখা যায়। আর তারা এত হাসছে, তারা খুব খুশি। এটা উবার, এটা সেখানে, মানে যে কোনো ট্যাক্সি যা নেটওয়ার্ক ভিত্তিক। এমন একটি জায়গা ছিল যেখানে আমি কয়েকবার গিয়েছি, সেখানে পৌঁছাতে 10 মিনিট সময় লাগে। এবং প্রায় এমন হয়েছে, খুব বেশি নয়, কয়েকবার এমন হয়েছে যে সেখানে যেতে 8 মিনিট লাগে, আর ফিরে আসতে আমাকে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে খুব সময় লেগেছিল, আর সে আমাকে 40 মিনিট ধরে নিয়ে গেল। এমনই বস্তিতে নিজে, মানে দাম বাড়িয়ে দিয়েছিল, তাই না? দাম বাড়িয়ে দিয়েছিল। ব্রাজিলে নথিপত্র তৈরি করা কঠিন নয়। দেশটি অভিবাসীদের জন্য উন্মুক্ত। শিক্ষা অব্যাহত রাখার একটি সহজ উপায়। ব্রাজিল একটি দেশ যেখানে সহজে চলে যাওয়া যায়। ব্রাজিলের জীবন আমি সারা জীবন চাই না এবং কখনোই চাইনি। এখানে আসতে পুরো সময় লাগবে। বাস্তবে রেসিডেন্ট কার্ড পেতে আমি 5,000 রুবল পর্যন্ত টাকা দিয়েছিলাম। যা আমাকে রাশিয়া থেকে সঙ্গে নিয়ে আসতে হয়েছিল তা হলো অপরাধ মুক্তির সঙ্গে। সবকিছু আমি হ্যালোইন জানি, আর কিছুই না। বাকি সব, মানে সেখানে জন্ম সনদ, ডিপ্লোমা, এই সবই ছিল, এবং চেক, এবং সেই স্কুলের একটি চিঠি যেখানে তুমি পড়তে যাওয়ার পরিকল্পনা করছো। এগুলো সব তুমি জমা দাও, আর তোমাকে 1 বছরের জন্য রেসিডেন্টশিপ দেয় যদি আপনি পুনর্নবীকরণের পরিকল্পনা করেন। ব্রাজিলে তোমার অবস্থান, তুমি সেই একই স্কুল থেকে যেখানে তুমি পড়েছ আরেকটি চিঠি চাও যেখানে বলা হয় তুমি কত ভালো ছাত্র এবং তুমি একটিও ক্লাস মিস করনি, খুব ভালো পড়াশোনা চালিয়ে যাবে। এখানে আসলে কোনো ভিসা নেই, তবে অন্তত আমার কাছে লেখা নেই যে আমি ছাত্র বা কিছু আরেকটি। আমার কাছে শুধু লেখা আছে রেসিডেন্ট। ব্রাজিল শরণার্থীদের সাহায্য করে, কিন্তু মূলত কাগজপত্রের মাধ্যমে।
এটাই একমাত্র জিনিস যা বিনামূল্যে, সেটা হলো ইউক্রেনীয় কমিউনিটি। আমরা সপ্তাহে 2 বার দেখা করি। তারা আমাদের পর্তুগিজ ভাষার কোর্স করিয়ে দেয়। তুমি সত্যি জাপান যাওয়ার পরিকল্পনা করছো, কিন্তু দাম বেশি। যদি তোমার একই দূরবর্তী কাজ থাকে তুমি পারবে। বাস্তবে এটা একটা বড় মিথ যে সেখানে দাম বেশি। টোকিওর যে কোনো জাপানির কাছে জিজ্ঞেস করো যে মস্কোতে এসেছে, সে বলবে মস্কোতে দাম বেশি। এটা সত্যি এমনই, মস্কোতে দাম টোকিওর চেয়ে বেশি। এবং শুধু এখন তাদের 4-0 বছরের মধ্যে প্রথমবারের মতো মুদ্রাস্ফীতি শুরু হয়েছে। প্রথমবার তাদের সেখানে ডিফ্লেশন ছিল, তাদের বিপরীতে সব দাম কম ছিল। গোপন কথা ভিডিওটি তানিয়া জাপানে রয়েছে। সে ভবিষ্যতে বসবাস করার পরিকল্পনা করছে। ভিটা বর্তমানে ব্রাজিলের উত্তরে বাস করছে, কিন্তু সে সান পাউলোতে ফিরে যেতে চায়। সান পাওলোর বিপদ সত্ত্বেও আমি এখান থেকে চলে যাচ্ছি এমনভাবে যে হাত, পা এবং ফোন সব ঠিক আছে। 2 মিলিয়ন মানুষ আনন্দ করতে, নাচতে, পান করতে, প্রেমে পড়া, ভাগ্য ভালো হলে পরিচ্ছন্নতায় থাকা। ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে এবং আমার চ্যানেলে থাকবে। ইউটিউবে এবং ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করো। সব জায়গায় ভোভা কারমানভ। বিদায়।